এমন দিন কি আসবে নিশ্চয়ই যে ধরেন হামজা চৌধুরীরা একপাশে, মেসিরা একপাশে এবং অবশ্যই বাংলাদেশ এবং আর্জেন্টিনা খেলতেছে ঢাকা স্টেডিয়ামে। বাংলাদেশে আর্জেন্টিনার এত ভক্ত এবং বাংলাদেশে আর্জেন্টিনার যে পরিমাণ এবং লিওনেল মেসি যে পরিমাণ ক্রেজ, বাংলাদেশের ফ্যানরা ডিজার্ভ করে ওকে একদম কাছে থেকে দেখা। তুমি যদি রিটায়ারমেন্টও যাও তারপর আই উইল নট স্টপ চেজিং ইউ। শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি অ্যান্ড লিওনেল মেসি কলকাতার মাঠে, তারা কিন্তু একমাত্র মানুষ যার বাসায় ডিয়েগো ম্যারাডোনাও গেছে, পেলেও গেছে। আর্জেন্টিনাকে ফাইনাল নিছে মেসি, বাট মেসিকে ফাইনাল গিফট করছে এমি মার্টিনেজ। মার্টিনেজকে তখন আমি একটা কথা খালি বলছি যে থ্যাংক ইউ ফর গিফটিং দ্য ওয়ার্ল্ড কাপ টু লিওনেল মেসি। এগুলো আমাকে যে হাক করি, মানে আমার কাছে পরে আফসোস লাগছে এই মোমেন্টটা কেউ ক্যাপচার করে না বা কারো কাছে ভিডিও করা ছিল না। আমার ওয়াইফের পা ভেঙে গেছে, এখন শি ইজ লাইক যে আমি না মেসি। মেসির যেই পরিমাণ রেকর্ড ছিল, ওই রেকর্ড গুলাকে অসম্মান করার জন্য একটাই তাদের কাছে হাতিয়ার ছিল যে মেসি তো ওয়ার্ল্ড কাপ জেতে নাই। আমি বলি কি দাদা ইন্ডিয়ার ভিসা বন্ধ, আমি কেমনে কি আসবো? আমার বিয়েতে তো মেসিকে তো রাখতে পারবো না, ওর একটা ম্যান সাইজ কাট আউট থাকতে হবে আর কি। তো ওইটা আমি আমার স্টেজের পাশে পুরোটা সময় ছিল। লিওনেল মেসি যখন প্রথম ইন্টার মিয়ামিতে ট্রেনিং এ যায়, ট্রেনিং টাইম ছিল 10টায়, বাট সে যায় সকাল 6টায়। সে 3 ঘন্টা জিম করে জাস্ট টু গেট হিমসেলফ ফিট। আপনার স্বপ্নের ফুটবলার লিওনেল মেসি, যার জন্য আপনি অনেক রাত কাটিয়ে দিয়েছেন খেলা দেখার জন্য, যার এক একটা গোলে আপনি চিৎকার করে উৎসব করেছেন, আবার লিওনেল মেসির হেরে যাওয়া ম্যাচগুলোর পর আপনি তার সঙ্গে কেঁদেছেন, ঠিক এমন একজন ফ্যান আপনি যাকে পেলে হয়তো বা উজাড় করে দিবেন সবকিছু। একবার ভাবুন তো, যদি তার সঙ্গে আপনি সেলফি তুলতে পারেন, যার জন্য আপনি বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছেন, নিশ্চয়ই আপনার জন্য ব্যাপারটা স্বপ্নের মতো। তবে তার সঙ্গে যদি যুক্ত হয় শুধু সেলফি না, তার সঙ্গে কাজ করার, তার টিমের সঙ্গে কাজ করার, শুধুমাত্র এটা কোনো কাল্পনিক গল্প নয়। বাংলাদেশের একজন আছেন যিনি সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছেন। দর্শক, ৭১ খেলা যোগের এই বিশেষ পডকাস্টে আমরা সেই অতিথিকে নিয়ে হাজির হয়েছি। আমাদের সঙ্গে আছেন মেহেদী জামান সনেট। আমরা চলুন তাকে স্বাগত জানাই এবং তার কাছ থেকে শুনি কিভাবে আসলে তিনি সেই জার্নিটা শুরু করেছিলেন এবং কিভাবে সবকিছু সম্ভব হলো। সনেট ভাই, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। নিশ্চয়ই ভালো আছেন? এই তো ভালো আছি, থ্যাংক ইউ ভাই এত সুন্দর করে ইন্ট্রোডাকশনটা করার জন্য। কারণ আমার কাছে মনে হয়েছে যখন আমি এখানে ইনভাইটেশনটা পেয়েছি, আমি একা মেসি ফ্যান না, আরো অনেক মেসি ফ্যানের প্রত্যাশা বা আমার মতো আরো অনেকে যারা মেসি ফ্যান আছে তাদেরও অনুভূতিটা নিয়ে আই থিঙ্ক আমি আজকে কথা বলতে পারবো। আমরাও আসলে ওয়েট করতেছি যে আপনার আসলে জার্নিটা কিভাবে শুরু হলো। একেবারে ভাইয়া শুরু থেকে জানতে চাই। অনেক ফুটবলারই তো ছিলেন, কিন্তু মেসির আসলে কোন ব্যাপারটায় আপনি তার প্রেমে পড়ে গেছেন এবং তাকে আপনি কোনোভাবে ছাড়েননি, তার কাছাকাছি চলে গিয়েছেন। এই যে আমরা যেটা স্বপ্ন দেখি সেটাকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন, কিভাবে আসলে সম্ভব হলো একেবারে শুরু থেকে জানতে চাইবো। আচ্ছা, আমি একটু শুরু থেকে বলি। বেসিক্যালি আমার প্রথম ফুটবল আইডল কিন্তু গ্যাব্রিয়েল বাতিস্তুতা। সো আমার মনে আছে আমরা যখন 2002 ওয়ার্ল্ড কাপে বাতিস্তুতা রিটায়ারমেন্টে গেল আর কি। তো এরপরে 2006-এ তো ডেফিনেটলি আমরা যারা ফুটবল পছন্দ করি আমরা সবাই কিন্তু একটা আইডল খুঁজি বা আমাদের একটা পছন্দের প্লেয়ার খুঁজি যে কাকে আমরা এখন থেকে লুক আপ করবো আর কি। তো যখন 2006-এ আমার মনে হলো ওয়ার্ল্ড কাপের আগে, তখন আমি পেপার দেখতেছিলাম বিস্ময় বালক আর্জেন্টিন টিমে নতুন একজন প্লেয়ার আসছে লিওনেল মেসি, যাকে বিষয় বালকগুলো সবাই কেবল তখন সবাই ওর তখন, কারণ 2004 সালে সে বার্সেলোনাতে ডেবু করে। তো তখনই জাস্ট পেপারে আমার মনে আছে বিভিন্ন পত্রিকায় তার ব্যাপারে পড়া শুরু করলাম। তো ফার্স্ট কিন্তু আমিও ওই 2006 ওয়ার্ল্ড কাপেই মেসিকে প্রথম আমরা দেখলাম। সে তো ওই যে ওখান থেকে যে আমাদের একটা জার্নি শুরু হলো, আমার কাছে মনে হচ্ছে তখন আমাদেরও বয়স, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো আমাদের বড় হওয়াটা আর মেসিরও প্লেয়ার হওয়াটা মানে দুটো কিন্তু কি রকম জানি। এবং লিওনেল মেসি তার একটা লেখায় কিন্তু সে বলছে ওয়ার্ল্ড কাপ জেতার পরে যে একটা জেনারেশন কিন্তু তার সাথে বড় হয়েছে তাকে দেখে। আমার কাছে যেটা মনে হয় যে ওই যে 2006 থেকে 10-এ ওয়ার্ল্ড কাপ হারা, 14-তে ওয়ার্ল্ড কাপ হারা, 18-তে ওয়ার্ল্ড কাপ হারা এবং 22-এ, আমার কাছে এখনো মনে হয় যে 14-তে যদি ওয়ার্ল্ড কাপটা আমরা জিততাম, হয়তোবা 22-এ জিতলে জেতার কারণে যে ফিলিংটা আমরা পেয়েছি, হয়তোবা 14-তে এই ফিলিংটা হতো না, কারণ আমরা এতবার ফেল হতে দেখছি, ধাক্কা খেয়ে তারপর তো ওই মানে 22 ওয়ার্ল্ড কাপটা কিন্তু খুব ফ্যাবুলাস ছিল। তো যে কথা বলছিলাম আর কি, তো যখন ওয়ার্ল্ড কাপ শেষ হলো তো 2006-এর দিকে, তখন শুনলাম আচ্ছা মেসি কোথায় খেলে, তখন শুনলাম আচ্ছা ও ফুটবল ক্লাব বার্সেলোনাতে খেলে। বার্সেলোনাতে তখন রোনালদিনহোর প্রচন্ড ক্রেজ চলছে। সো ওই যে তখন বার্সেলোনাকে ফলো করা শুরু হলো আর কি, ওই যে ওখান থেকে একটা জার্নি শুরু হলো
দেন আমার কাছে মনে হয় যে 2010 সালের পরে মানে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম এরপর থেকে আমার মনে হয় না আমি মানে হার্ডলি একটা কি দুইটা আমার খেলা মিস গেছে। আমি ফ্লাই করি যেখানে থাকি, আমি ট্রাই যে আমি যাতে খেলাটা অ্যাটলিস্ট আমার মিস না হয় আর কি। তো ওই জার্নিটা থেকেই আমাদের আস্তে আস্তে একটা কানেকশন বিল্ড আপ হলো আর কি। দেন 2014 ওয়ার্ল্ড কাপের পরে আমার ইউনিভার্সিটির একটা গ্রুপের সাথে আমার স্পেন যাওয়ার সুযোগ হয়েছিল। সো তখন চেষ্টা করেছিলাম যে কি আচ্ছা ঠিক আছে লিওনেল মেসিকে রিচ করা যায় কিনা। তো দেখলাম যে আসলে তখনও আমরা নিজেরাও তখন অত বয়সে বেশি না, সো বাট দেখলাম যে না লিওনেল মেসি কোথায় থাকে এটা আসলে বের করতে পারলাম না। বাট তখন আমার একটি ক্যাম্প নুতে যাওয়ার আমার সুযোগটা হয়েছিল। তো ক্যাম্প নুতে গেলাম, মানে এটা একটা আনবিলিভেবল ফিলিংস ছিল। যারা ফুটবল লাভার আর কি Right. তারা আসলে ক্যাম্প নুতে ঢুকলে এটা অন্যরকম একটা মানে একটা আবেগ দুনিয়া, ক্রিয়েট হয়, একটা- এটা একটা আবেগ ক্রিয়েট হয় ওইটা। তো এরপর আবার চেষ্টা করলাম 2020 সালে, তখনও কোভিড শুরু হয়নি। 2020 সালে আরেকবার গেলাম স্পেনে। তখন চেষ্টা করলাম বাট তখনও দেখা করতে পারি নাই। তখন আমি তার বাসাটা কোথায় এটা বের করতে পারছিলাম। আচ্ছা, দেখা হয় নাই তখনও। তখনও দেখা হয় নাই, তার বাসাটা কোথায় এটা বের করতে পারলাম। আর প্রথম মাঠে তখন আমরা ম্যাচ দেখলাম একটা ক্যাম্প নুতে 2020 সালের কথা 2020 বলছেন। সালে। তখন হচ্ছিল প্রথম ক্যাম্প নুতে গিয়ে একটা ম্যাচ দেখার সুযোগ হলো। পরের দিন আমি তার বাসাটা খুঁজে বের করতে পারলাম। যখন ম্যাচটা দেখেন একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ, কত দূর থেকে দেখেছেন? একদম সামনে। আমার ইউনিভার্সিটির লাস্ট সেমিস্টার থেকেই জব করছি, দেন বিজনেস করা। আমার মনে হয় আমি যেই পরিমাণ আমার সেভিংস নষ্ট করছি এই খেলা দেখার পিছনে, আচ্ছা। হ্যাঁ আমার ওয়াইফ এবং আমার ফ্যামিলির অনেক বড় একটা সাপোর্ট আছে যে তারা কখনো এটাতে আমাকে মানা করে নাই বা বাধা দেয় নাই। আমি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে জীবনে যত টাকা যাই মাসে ইনকাম করতাম সেভ করে করে আলটিমেটলি প্ল্যান থাকতো যে কোনো একটা ম্যাচ দেখবো বা খেলা কেন্দ্রিক কোনো কিছু একটা করবো আর কি। তো সবচেয়ে এক্সপেন্সিভ টিকিটটা ওই সময় ছিল আমার কাছে মনে হয় 700 ইউরোর মতো। 700 ইউরো। তো তখন আপনি বাংলাদেশ স্টুডেন্ট? না, তখন আমি অলরেডি বিজনেস করছি আর কি। আচ্ছা, এটা কি আমরা যেটা বলছিলাম 2020 সালে। 20 সালে ওই হ্যাঁ। স্পেনে? স্পেনে। আচ্ছা, তো মেসির বাসা খুঁজে পেলেন? হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি যে সব ওখানে একটা প্লেয়ার জোন ক্যাটাগরি টিকিট আছে আর কি। তো আমার একটা ফ্রেন্ড আছে জার্মানিতে থাকে, তো ও বললো যে বন্ধু আমি তোকে এটা কেটে দিচ্ছি, তুই আসছিস যেহেতু এত দূরে আমি তোকে এটা কেটে দিচ্ছি। তো ও আমাকে 700 ইউরো দিয়ে একটা টিকিট কেটে দিল, যেটা একদম মেসির মানে ডাগ আউটের সাথে আর কি সিটটা। আচ্ছা। তো ওই ম্যাচটা দেখলাম এত কাছ থেকে, এবং ওই ম্যাচে একটা গোলই হয়েছিল যেটা মেসি করে গোলটা। তো ওই মুহূর্তটা কেমন ছিল? এই জন্য আরো মেমোরেবল ছিল আচ্ছা। যে পুরো ম্যাচে ওইটাই ডিসাইডিং গোল ছিল এবং ওইটা মেসির করা গোল। তো দেন তারপরের দিন আমি সকালবেলা আবার ট্রেনিং গ্রাউন্ডে আসলাম। তো তখন ঘটনাচক্রে আমার ওই সময়কার যে কোচ তার সাথে আমার দেখা হয়, ওর সাথে একটা পিকচার তুলতে পারি আর কি। ওর নাম ছিল কিকি সেটিয়েন, তখন ও মাত্র জয়েন করছে আর কি বার্সাতে। তো ওখান থেকে তো খুঁজতে খুঁজতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে চলে গেলাম লিওনেল মেসির যেখানে ওর বাসাটা ওখানে। বাট আলটিমেটলি ওই দিন আমরা প্রায় আমার মনে আমি সকাল 9টা থেকে 4টা-5টা পর্যন্ত আমি ওয়েট করি। বাট দেখলাম যে সামহাউ মেসি আর ট্রেনিং গ্রাউন্ড থেকে ব্যাক করে না। আই ডোন্ট নো, হয়তো ওর অন্য কোনো কমিটমেন্ট ছিল যার কারণে হয়তো সে বাসায় যায়নি, কারণ ওর বাসার এত কাছে ছিলাম যে ও যদি বাসায় ঢুকতো অ্যাটলিস্ট আমাকে দেখতো। তো ওইটা আমার ট্যুরের লাস্ট ডে ছিল, সো ওইবারও আমি ফেল করলাম, ওইবারও আমাদের দেখা হলো না। বাট আমার এখনো মনে আছে তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম যে আই উইল নট স্টপ। আমি এটা মানে কতক্ষণ এটা না হয় এটা আই উইল নট স্টপ। আমার মানে ওইখানে পান নাই কিন্তু তার মানে আপনি ছাড়বেন না, যে কোনো ভাবে এটাকে যেভাবে ধরবেন। হোক এটা আবার করতে হবে। কারণ কি ও আমাদেরকে এত মানে মোমেন্ট দিয়েছে, আমার কাছে মনে হয় যারা আমার ধারণা ফুটবল লাভার এটা কানেক্ট করতে পারবে যে তার ফেভারিট প্লেয়ারটা যখন হারার ম্যাচগুলা বা এরকম একটা ডিসাইডিং মিনিটে যখন স্কোর করে জেতায়, ওই সময় যে একটা ভালো লাগে এইটা আসলে না প্রকাশ করা সম্ভব না। সম্ভব না। এটা স্পোর্টস লাভাররাই আসলে এটা খুব ভালো মতো বুঝবে আর কি। তো ওইখানে তো 2020 সালের ওই জার্নিটা শেষ হলো। এরপরে প্ল্যান করলাম যে আচ্ছা 2021 সালে আর্জেন্টিনায় কোপা আমেরিকা হবে, ওটাতে যাব। বাই দ্য টাইম কোভিড শুরু হয়ে যায়। আচ্ছা। সো 1-1.5 বছর পুরো ট্রাভেল ব্যান থাকে, মানুষ ওভার বাইরে যেতে পারে না। প্লাস কোপা আমেরিকাও তখন খুব ক্লোজ ডোরের মধ্যে হয়েছিল। সো ওই 21-এর ওয়ার্ল্ড কাপটাও 21-এর কোপা আমেরিকাটাও দেখা হলো না। 21 শেষ হলো, 21 শেষ হলো, তারপর 22-এর ওয়ার্ল্ড কাপ কাতারে। কাতারে আমি যাই, আমি মোটামুটি মাথায় রাখি এটা নিয়েই যাই যে আমি জানি যে মেসির খেলা হয়তো বা দেখতে পাবো, আর মেসিকে আসলে
কাছে যাওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ প্রোটোকলের মধ্যে থাকবে, ইট উইল বি ইম্পসিবল আর কি। বাট তো প্রথম ম্যাচটা আমরা মেক্সিকোর সাথে দেখি, মেক্সিকোর সাথে ম্যাচটা দেখি প্রথমে, পুরো স্টেডিয়াম যেই একটা গোলে যে কেঁপে উঠে, ও যে গোলটা করলো আর কি, ওই সময় তো পুরো স্টেডিয়াম পুরো মনে হলো যে ভেঙে পড়লো আর কি স্টেডিয়ামটা। ওই দিন ম্যাচ দেখলাম। পরে পোল্যান্ডের সাথে লাস্ট ম্যাচ যেটা ছিল ওইটা দেখতে গেলাম, এবং এটারও ঘটনাচক্রের সিটটা একটু সামনের দিকে পাই। তো দেখি যে ম্যাচ শেষে সবাই ওর ওয়াইফের দিকে তাকাচ্ছিল, তেলার দিকে তাকাচ্ছিল। তো তখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আমার থেকে বেশি দূরে না, অ্যাটলিস্ট ট্রাই করি, দেখি ওর কাছ পর্যন্ত যেতে পারি কিনা। তো ম্যাচ দেখার পরে আস্তে আস্তে ওই ওদের যে প্লেয়ার ফ্যামিলিদের জন্য আলাদা করে বক্স রাখা হয়েছিল, যে বক্সে বসে ওরা খেলা দেখেছে। তো ওই পর্যন্ত যাওয়ার পরে দেখলাম যে ডেফিনেটলি ওখানে কিছু সিকিউরিটি প্রোটোকল ছিল, যারা ওটা ক্রস করে যেতে দিচ্ছিল না। বাট দ্যাট মোমেন্ট অ্যানোতেলার সাথে আমার আই কন্ট্যাক্ট হয়, ও বুঝতে পারে যে আমি যে পিকচার তুলতে চাচ্ছি। সো ও বলে যে ওয়েট, আইল কাম। ওকে। তো ওই এটা আমার খুব ভালো লাগছে যে ও ও কিন্তু মানে না দিলেও পারতো, এটা না করলেও পারতো, এটা দরকার ছিল না, কারণ এখানে অনেক ক্রাউড ছিল। বাট স্টিল শি কেম টু দ্য ব্যালকনি অ্যান্ড গিভ এ পিকচার। মানে এত ভালো লাগছে আমার ওই মোমেন্টটা, যে যে না, শি ওয়াজ সো হাম্বল, এবং ওইটা আমার খুব ভালো লাগলো। তো দেন ওয়ার্ল্ড কাপ জার্নি তো কমপ্লিট হলো। বাই দ্য টাইম যখন ফাইনালে জিতলো, এইটা তো একটা গ্রেটেস্ট মোমেন্ট হয়ে গেল আর কি আমাদের ফ্যানদের জন্য। স্পেশালি এই ম্যাচটা আমরা একসাথে দেখেছিলাম, আমরা অনেক ফ্রেন্ডরা মিলে একসাথে ম্যাচটা অ্যারেঞ্জ করে দেখেছিলাম। তাদের জন্য কি বলবেন যারা সবসময় ধরেন সমালোচনা করতো, এবং মেসির জন্য তো এটা একটা মানে এই ওয়ার্ল্ড কাপটা না পেলে তো আসলে পূর্ণ হতো না তার ক্যারিয়ার। তো ওই ব্যাপারটা কেমন ছিল? আমার ধারণা মেসির যেই পরিমাণ রেকর্ড ছিল, ওই রেকর্ডগুলোকে অসম্মান করার জন্য একটাই তাদের কাছে হাতিয়ার ছিল, যে মেসি তো ওয়ার্ল্ড কাপ জেতা নাই। তাছাড়া আর কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্সে ছিল না যেটাতে মেসি পিছিয়ে। সবকিছুতে একটা সিজনের সর্বোচ্চ গোল স্কোরার সে, এবং এমন একটা নাম্বার, ইট উইল বি ভেরি টাফ। আরেকজন ম্যাজিক্যাল প্লেয়ার লাগবে ওই রেকর্ডটাকে ভাঙতে, এবং সে যেই পরিমাণ শিরোপা জিতেছে বার্সেলোনার সাথে, তাকে তার গায়ে কালি মাখার মতো একটা লাইনই ছিল যে মেসি তো এখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই, বা মেসি তো আর্জেন্টিনার সাথে কিছু করতে পারলো না। তো আই থিঙ্ক 2022 এর ওয়ার্ল্ড কাপের পরে আই থিঙ্ক আমরা আর্জেন্টাইন বার্সা ফ্যানরা অনেক রিল্যাক্স হয়ে গেছে। এরপরে আমাদের খেলা দেখলে আর প্রেশার লাগে না, বিকজ মনে হচ্ছে না যেটা আমরা চাইছিলাম আমাদের ফেভারিট প্লেয়ার জিতুক, ওইটা তো সে জিতেছে, এবং অনেকের মুখ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, একদম মানে এরপরে, কারণ আমার কাছে এখনো মনে হয় বিভিন্ন টক শোতে যে জার্নালিস্টগুলা অনেক কিছু বলতো, তারা হঠাৎ করে একদিনে তাদের কিন্তু কথা চেঞ্জ হয়ে গেছে আর কি। দেন কি হলো পরে? ওই মানে ফাইনালের মুহূর্তটা আপনার কেমন ছিল? ধরেন যে মুহূর্তে আপনি দেখলেন যে আসলে মেসির হাতে সেই বিশ্বকাপটা উঠতেছে। আসলে ফাইনাল আর্জেন্টাইন ফ্যানদের কাছে কিন্তু প্রথম 80 মিনিট মনে হচ্ছিল আমরা তো জিতে যাচ্ছি। ইট ওয়াজ 2-0, আই থিঙ্ক টিল 79 মিনিটস ইট ওয়াজ 2-0। দেন উইদিন 3 মিনিটসে যখন এটা ইকুয়াল হলো, তখন আমাদের কাছে মনে হচ্ছে তাহলে আবার সেই আগের যাত্রাটাই পুনরাবৃত্তি হতে যাচ্ছে আর কি। যে কারণ আমাদের তো 14, 15, 16তে তিনটা ফাইনাল আমাদেরকে একদম মানে, এবং তিনটাতেই আর্জেন্টিনা এত ভালো ফর্মে ছিল, স্টিল জাস্ট ফাইনালে হারছে। মনে হলো যে মেবি এটা আসলে হবেই না। বাট আই থিঙ্ক এখানে আমি বলবো এমি মার্টিনেজের একটা বিশাল অবদান। আমার কাছে মনে হয় মেসি আর্জেন্টিনাকে ফাইনাল নিছে মেসি, বাট মেসিকে ফাইনাল গিফট করছে এমি মার্টিনেজ। কারণ ওই 123 মিনিটের সেভটা যদি না হয়, তা ওই সময় গোলটা হয়ে গেলে ওইখান থেকে আর কোনো নো পয়েন্ট অফ রিটার্ন, ওখান থেকে আর আসলে ম্যাচটা জিতে যেত না। আমার মনে আছে, আমার কাছে এখনো ভিডিও আছে যে ওই মানে আমরা অনেক মানে এটা দেখে আমরা এত ইমোশনাল হয়ে গেছিলাম যে মানে এটা আসলে বলার মতো না আর কি। ওখানে আমার ফ্রেন্ডরা ছিল, আমরা ফ্রেন্ডরা একসাথে দেখে মানে উই হার্ট যে এই একটা মোমেন্টের জন্য আমরা এত বছর ওয়েট করছি। বিশ্বাস হচ্ছিল এই মুহূর্তটা? না না, মানে এটাই মানে, এবং বিশ্বাস তো হচ্ছিল না, এবং যে নাটকীয় ভাবে মানে ফাইনালে বলা হয় কিন্তু যে এটা গ্রেটেস্ট ফাইনাল, বিকজ যেইভাবে এই ফাইনালটা শুরু এবং শেষ হয়েছে, এইটা মানে মানে ফুটবলের ইতিহাসে এরকম ফাইনাল খুব কম হয়েছে, বা এরকম হয় নাই বলেই মনে হয়, অ্যাটলিস্ট আমরা দেখি নাই। দেন ওয়ার্ল্ড কাপ শেষ হলো, তো হঠাৎ করে আমি দেখতে পাই যে 2023 সালে হঠাৎ করে আমাদের ইন্ডিয়ার শতদ্রু দত্ত দাদা, উনি এমি মার্টিনেজকে উনি ইন্ডিয়াতে নিয়ে আসবেন। সোশ্যাল মিডিয়ায় দেখলেন? সোশ্যাল মিডিয়াতে ফার্স্টে দেখলাম। তো এইটা এরপর আমার মনে হলো আচ্ছা ওকে, দাদার সাথে তো তাহলে মানে কিভাবে এমি মার্টিনেজকে রিচ করা যায়, বিকজ
প্রত্যেকটা মেসি ফ্যান আলটিমেটলি এমি মার্টিনেজের ফ্যান হয়ে গেছে বিকজ অফ দ্য পারফরমেন্স। তো মনে হচ্ছে যে না, আর্জেন্টিনার কোনো প্লেয়ার আসবে ওর সাথে দেখা করবো না, এটা কেমনে হয়? তো হঠাৎ করে আমার খুব কপাল ভালো কিনা যায় না, আমার এক মানে আমার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড নাদিম ভাই, আমার উনাকে থ্যাংক ইউ বলতেই হবে। হি কানেক্টেড মি উইথ দ্য শতদ্র দত্ত দাদা বাংলাদেশে? হ্যাঁ, নাদিম ভাই উনি আমার মানে খুবই ক্লোজ বড় ভাই। তো উনি আমাকে বলছে সনেট আসো, তোমাকে শতদ্র দত্তের সাথে আমি দেখা করে দিচ্ছি। তো উই ওয়েন্ট টু মিট শতদ্র দত্ত দাদা। মনে হচ্ছে তখন মার্টিনেজ তো তখন আসে নাই, ও তখন আসে নাই। জাস্ট প্ল্যানিং চলতেছে। এটা কি আপনি ভেতরের খবর জানতে পারলেন না সোশ্যাল মিডিয়া দেখতে পারলেন? না না না, মানে বাংলাদেশে যে প্ল্যান চলছে এটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে জানছি। তো ডেফিনেটলি একটা ইভেন্ট বাংলাদেশে করার আগে তো দাদাকে এখানে আসতে হবে, দেখতে হবে, সবকিছু অনেক কিছু সিকিউরিটি করতে ব্যাপার হবে। থাকে। তো দাদা, আমি, নাদিম ভাই, শতদ্র দাদা আমরা মিটিং করলাম, একটা এমনি গেট টুগেদার একটা দেখা হলো আর কি। সামহাও দাদার সাথে আমাদের একটা অন্যরকম টিউনিং হয়ে গেল। দেন হি সেড যে ওয়ার্ক উইথ মি, আমরা চলো একসাথে করি। তো ইট ওয়াজ লাইক এ চেরি অন দ্য টপ, বিকজ আমি মানে আমি হয়তো চাইছিলাম যে দাদার সাথে একটা আমরা দাদাকে বলে রিকোয়েস্ট করে একটা ছবি তুলবো, লেটস ওয়ার্ক টুগেদার। এন্ড ওনাকে দাদা যখন দেখলো যে আই এম অ্যাকচুয়ালি বিগ ফ্যান, বলছিলাম যে তুমি আসো আমরা একসাথে কাজ করি। আমাদের এরপরে আমরা বললো যে তুমি এক কাজ করো, তুমি আমাকে বাংলাদেশে আমার রিপ্রেজেন্টেটিভ তুমি হয়ে যাও, কারণ বাংলাদেশ থেকে অনেকে কমিউনিকেশন করে, সবাইকে আমি ইয়া করতে পারবো না, সো তুমি অ্যাটলিস্ট কথা বলো। তো ওইটা তো কাইন্ড অফ মেঘনা চাইতে বৃষ্টির মতো অবস্থা আর কি। হ্যাঁ, যে তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দাদা, ওকে। সো সামহাও দাদার সাথে তখন থেকে আমাদের একটা এমন ভালো টিউনিং হয়ে গেল, এবং দাদা সামহাও আমাদেরকে একটা ট্রাস্ট করা শুরু করলো আর কি। তো দাদার সাথে তখন আমরা এমি মার্টিনেজের ইভেন্টটা করলাম, এরপর আরেকটা ইভেন্ট করেছি কিন্তু রোনালদিনহো আসছিল বাংলাদেশে। সো এমি মার্টিনেজের সাথে স্টোরিটা একটু বলা লাগে, মানে আমাদের এত কপাল ভালো ছিল। সো দাদা আমাদেরকে বলছিল আমরা ওয়েস্টিন হোটেলে থাকবো, তুমি ওয়েস্টিন হোটেলে একটা রুম নিয়ে নাও। খুবই আমার কাছে মনে হয়, যাই না, মাঝে মধ্যে লাক খুব একটা ফ্যাক্টর। তো আমাদেরকে আমি ওয়েস্টিনে বুক করলাম। সো কোইন্সিডেন্টলি আই গট এ রুম নাম্বার 702। আই হ্যাভ নো ক্লু এমি মার্টিনেজ কোন রুমে থাকবে। দাদা আমাকে বলছে আমি ওয়েস্টিনে বুক করছি, বাট দাদাও জানে না, বিকজ ডেফিনেটলি চেক ইন টাইমে আসলে জানা যায়। সো লেটার উই গট টু নো দ্যাট ইন 701 এমি মার্টিনেজ উইল স্টে। হ্যাঁ, আমার পাশের রুমে থাকবে। এমনিতে দাদার সাথে কাজ করতেছি, বাট আমার কাছে মনে হচ্ছে কখনো কখনো কিছু কিছু ইনসিডেন্ট থাকে যে আছে না, যেটাকে আমরা বলি যে লাক খুব ফেভার করে আর কি। তো দেন দাদার সাথে ওই ইভেন্টে সাবঅর্ডিনেট হিসেবে কাজ করলাম আর কি। দেন রোনালদিনহোর ইভেন্ট করলাম আমরা 2023 অক্টোবর মাসে। মার্টিনেজের সাথে ব্যাপারটা কি ছিল পরবর্তীতে? মার্টিনেজের সাথে যখন আমি মানে মার্টিনেজ যখন আসলো, ও ভোরবেলায় ল্যান্ড করলো, তো আমাকে দাদা একটু পরে, তার ঘন্টাখানেক পরে তার রুমে নিয়ে গেছিল। তো রুমে নিয়ে মানে আমাকে বললো, দাদা পরিচয় করলো, লুক দিস ইজ মাই ব্রাদার। তো মার্টিনেজকে তখন আমি একটা কথা খালি বলছি যে থ্যাংক ইউ ফর গিফটিং দ্য ওয়ার্ল্ড কাপ টু লিওনেল মেসি। এগুলো আমাকে যে হাক করি, মানে আমার কাছে পরে আফসোস লাগছে এই মোমেন্টটা কেউ ক্যাপচার করে না বা কারো কাছে ভিডিও করা ছিল না, বাট আই লিটারালি হাগড হিম এন্ড মানে টাইট করে হাঁক দিয়ে বলছি যে থ্যাংক ইউ, তুমি লিওনেল মেসিকে জিতাই দিছো ওয়ার্ল্ড কাপ। কারণ ওইটা মানে আপনি যদি সবকিছু দেখেন, ওই দিনের আলটিমেট ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছিল মার্টিনেজ। তো আমি ওকে ওই যে মোমেন্টটা ইয়া করলাম আর কি, যে তুমি থ্যাংক ইউ, তুমি জেতাইলা। তো পরে ওর সাথে আমি একটা পিকচার তুললাম আর কি, দুজন একসাথে। খুবই মানে খুব ভালো একটা টাইম, ওই 5-6 মিনিট একটা টাইম ছিল ওর সাথে, ওটা খুব ভালো একটা টাইম গেছে আর কি। মনে হচ্ছিল যে পুরো মেসির যত ফ্যান আছে বা আর্জেন্টিনার যত ফ্যান আছে সবাই মিলে মার্টিনেজকে ধরে সেই আবেগের জায়গাটা প্রকাশ করা, এইটা থ্যাংক ইউ জানানো বিষয়টা, মানে আসলে এটা থ্যাংক ইউ জানানো, মানে এটা আমার কাছে মনে হয় যেটা আমার একার পক্ষ থেকে না, আরো অনেক আর্জেন্টাইন মেসি ফ্যানদের পক্ষ থেকে ফিলটা দেওয়া ওকে আর কি। ওকে, দেন সো এন্ড বেস্ট পার্ট হচ্ছিল, ইট ওয়াজ নট লাইক যে আমি ওকে হাকটা একা দিচ্ছিলাম, হি অলসো হাগড মি ব্যাক এট দ্যাট টাইম। সো মানে ওই মোমেন্টটা খুব স্পেশাল ছিল আর কি। তো এগেন এটার জন্য শতদ্র দাদাকে অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, তো দেন এটা শেষ হলো, তারপর আরেকটা ইভেন্ট করলাম রোনালদিনহো। দেন আমরা ফাইনালি 2024 এ আমাদের খুব ভালো মতো কথা হচ্ছিল দি মারিয়াকে বাংলাদেশে আনার জন্য। আচ্ছা, সো আমরা শতদ্রুদার মাধ্যমে হ্যাঁ দাদা বেসিক্যালি উনি মেইন অর্গানাইজ করেন। আমরা শুনতে পাচ্ছিলাম মিডিয়াতে একটা গুঞ্জন আসছিল, এবং এটা ইট ওয়াজ অ্যাকচুয়ালি সিরিয়াস। আমাদের গভর্নমেন্ট থেকে নিয়ে আসার বা গভর্নমেন্টের থেকে আমরা মোটামুটি একটা ভালো ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছিলাম। বাই দ্য টাইম আমাদের এই ধরনের ইভেন্ট করতে যে অনেক স্পন্সর্স এন্ড এভরিথিং লাগে, তখন আমাদের ওই লেভেলে কথা চলছিল যে একটা ট্যাঙ্ক। এন্ড দেন জুলাই এন্ড আগস্টের আমাদের ইভেন্টটা ছিল 31 জুলাই 2024। সো দ্যাট টাইমে
সামহাও ইভেন্টের পরে আমরা আর বাট এগুলো কি করলাম না। এই ধরেন যে আন্দোলনটা হচ্ছে এর কারণে একটু পিছিয়ে যেতে হয়েছিল না আমাদের আসলে এক নাকি মাস sponsor issue ছিল? স্পন্সরস কিছু ইস্যুস ছিল, বাই দ্য টাইম আমরা ডেটটা লক করতে পারি নাই, বাট টেন্টেটিভ ডেট ছিল 31 জুলাই। আচ্ছা সো আমাদের কাছে পরে মনে হয়েছে যে আসলে ভালো হয়েছে আমরা হয় নাই। হয় নাই, কারণ ওকে বাংলাদেশে নিয়ে এসে এরকম একটা ক্যাওটিক সিচুয়েশন আমরা দেখাতে চাইতাম না। রাইট তো দেন 2024 হ্যাপেন। দেন 2024 এর অক্টোবরে আমরা জানতে পারি যে লিওনেল মেসি ইজ কামিং টু ইন্ডিয়া। দাদা বললো যে গেট রেডি, লিওনেল মেসি ইজ কামিং টু ইন্ডিয়া। এখন কনফার্ম হয়ে গেল সব এইখানে এতটুকু বলার পরে দাদা প্রায় 3-4 মাস একটা সাসপেন্স দিচ্ছে, আর কিচ্ছু বলে না। আচ্ছা হ্যাঁ, বলো জানবা জানবা। মানে এটা আপনাদেরকে জানাইছে হ্যাঁ, এটা আমাদেরকে কিন্তু social media তখনও confirm- সোশ্যাল মিডিয়া তো ইভেন প্ল্যানও শেয়ার করতেছে না, আচ্ছা খালি বলছে হবে, ডোন্ট ওয়ারি আই উইল লেট ইউ নো, ডোন্ট ওয়ারি আই উইল লেট ইউ নো। আরে তুমি তো থাকবাই। এখন আমার মনে হচ্ছে মেসি আসবে, আমার কিসে রাখবে? হ্যাঁ, আচ্ছা মানে বিকজ এটা তো মানে একটা বিগ ইভেন্ট হবে, ও আমাকে কোথায় রাখবে, কি কাজ করব, তো এইটা নিয়ে একটা ড্রিম মানে মাথার মধ্যে কাজ করতেছে, আছে কি কাজ করব। হুম 25 ফেব্রুয়ারি গেল, মার্চে গেল, এপ্রিল গেল, মে গেল, জুলাই গেল, আগস্ট গেল, কিচ্ছু বলে না। সেপ্টেম্বরে হঠাৎ করে দাদা ফোন দিয়ে বলছে বি দেয়ার বাই ডিসেম্বর 8, আর কিছু লেখে না। হ্যাঁ, খালি একটু লেখছে। আমি বলি কি দাদা ইন্ডিয়ার ভিসা বন্ধ, আমি কেমনে কি আসবো? হ্যাঁ, আচ্ছা। বলে যে দেখো কোনো একটা ভাবে ম্যানেজ করো, তোমাকে অ্যাটলিস্ট আমার 5 দিন আগে লাগবে। আমার তো ঘুম হারাম হয়ে গেছে আমি মানে এখন চিন্তা, তখন হচ্ছিল বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা পুরোপুরি ক্লোজ, বন্ধ একদম পুরোপুরি ক্লোজ। আমি মোটামুটি এমন কোনো এজেন্সি নেই বাদ রাখি না যে ভাই আমাকে কোনো না কোনো ভাবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে নিয়ে- যাইতে হবে, আমার এইটা তো মিস করা যাবে না। বিলিভ ইট অর নট, ডিসেম্বরের 1 তারিখ আমি তখন পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশন করতে পারি নাই। আমার হাতে আসার টাইম 7 দিন। ও মাই গড আমাকে সামহাও একজন বললো যে ভাই আমি এরকম, আসে না বিভিন্ন লোকজন বলে 2 লাখ টাকা দিন আমি ভিসা অ্যারেঞ্জ করে দিব। মানে আপনার কাছে তখন যত টাকা লাগে ভাই নাও আমাকে হ্যাঁ, ইন্ডিয়াতে নিয়ে যাও তো তখন আমি বলতেছি যে না, বাট তারপর বলছিলাম যে 2 লাখ টাকা দিয়ে খরচ করবো ইন্ডিয়া ভিসা যেতে, এটা তো টু মাচ। আচ্ছা পরে মানে আমার বাবার এক ক্লোজ ফ্রেন্ড আছেন, আঙ্কেলকে আমি বললাম, আমি জানি যে হি ওয়াজ ভেরি ক্লোজ উইথ ইন্ডিয়ান অ্যাম্বাসেডার। ওকে তো আমি বললাম যে আঙ্কেল আমার তো এরকম বিপদে পড়ছে, আপনারা আমাকে হেল্প করতে হবে, কেমনি হোক আমি জানি না। উইদিন 48 আওয়ার্স আই হ্যাড ইন্ডিয়ান ভিসা অন মাই হ্যান্ড। ও মাই তো গড এইখানেও আমি বলবো যে এইখানেও আমার লাক খুব ফেভার Luck করছে খুবই আমাকে, favor মানে করছে। এইগুলো বিকজ আমি মাথায় আসলে চিন্তা করতে পারতেছিলাম না যে আমি কাকে বলবো। তো আমি ইউজুয়ালি এই ধরনের কোনো প্রবলেম আমি আমার আব্বার সাথে অত শেয়ার করি না, বাট কি মনে করার জন্য আমি আব্বুর বললাম যে আমার তো এরকম ইন্ডিয়ান ভিসা দরকার, আমি তো কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না, কেউ আসেন কিনা পরিচিত। বলছে ওকে ডোন্ট ওয়ারি, আমি তোমার একটা আঙ্কেলের সাথে কথা বলে দিচ্ছি তোমাকে। মানে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, মেসির সঙ্গে আপনার দেখা হবে, তার কারণে ভিসা তো হবেই, এটা আপনার ভাগ্যে ছিল না, বিলিভ ইট অর নট, আমার এখনো আবার মানে ইয়াতে স্টিকারে লেখা আছে যে আমি যে 3 ডিসেম্বর যে ভিসা পাইছি। সো 1 ডিসেম্বর রাতে আমি আঙ্কেলের সাথে কথা বললাম, উনি কি করছে আমি জানি না, কি ম্যাজিক করছে আমি জানি না, উনি আমাকে নিয়ে 2 তারিখে উনি আমাকে নিয়ে ইয়াতে গেছে, হাই কমিশন হাই কমিশনে গেছে। আমি পাসপোর্ট জমা দিলাম, উইদিন 36 আওয়ার্স আমি পাসপোর্ট আবার কালেক্ট করে আমি যাই ওকে গুড টু গো। হ্যাঁ, তো এইটা ফাইনালি হইলো আর কি। তারপরে এখন এখন আপনি জানতে পারলেন যে আপনার রোলটা কি তখনও জানি না। এইখানে আরেকটা টুইস্ট আছে, টুইস্ট হচ্ছিল 6 তারিখে আমার ওয়াইফের পা ভেঙে গেছে। ও মাই গড সো এমন তখন বাজে আপনি ভাবে কি পড়ছে- ইন্ডিয়াতে? না না, আমি ঢাকায়। ও। আমি হচ্ছিল দাদা আমাকে 8 তারিখে যেতে বলছে, তো আমি 8 তারিখ দুপুরে ফ্লাইট নিছি। আচ্ছা তো আমার ওয়াইফের পা ভেঙে গেছে, এখন শি ইজ লাইক যে আমি না মেসি, তোমাকে God. থাকতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু চুজ, আমি না লিওনেল মেসি। অনেক রিকোয়েস্ট করে বুঝায় শুনে যে মানে হ্যাঁ, তো ওই টাইপে আর কি। তখন আমাকে ও যাইতে দিল আর কি, যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, বুঝছি তোমাকে আটকে রাখতে পারবো না, তুমি যাও। তো গেলাম 8 তারিখে, 8 তারিখে গেলাম। 8 তারিখে দাদা আমার সাথে দেখা করতে পারে নাই। 9 ব্যস্ততা। তারিখে হ্যাঁ প্রচন্ড বিজি। আমি তো কারণ আমি তাকে ফোন দিয়ে দেখি খালি ইন অ্যানাদার কল, তো খালি বলছে যে ওয়েট কর, আমি তোমাকে তোমার রোল বুঝাই দিব। তো ফাইনালি মেসি আসছে 13 তারিখে ইয়াতে। সো 10 তারিখে দাদা বলছে যে এখানে চলে আসো, হায়াত হোটেলে চলে আসো, লুক এইখানে আমরা উইল হ্যাভ এ মিটিং। আমি যে দেখলাম যে মেসি যে ট্রিপ প্ল্যান ছিল হায়দ্রাবাদ, ইয়াতে মুম্বাই, হায়দ্রাবাদ মুম্বাই কলকাতা, দিল্লি। হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি। আমি দেখলাম যে দাদা আমার সবখানে এয়ারলাইন্সের টিকিট,
সব জায়গায় আমার হোটেল, মেসির সাথে মেসি যে হোটেলে ছিল আমি ওই হোটেলে, মানে দাদার একটা 6-7 জনের একটা কোর টিম সে সাজাইছিল, এন্ড দাদা আমাকে ওই কোর টিমে রাখছে। তো আমি আসলে আমি দাদার কাছে আসলে সারা জীবন কৃতজ্ঞ এই জায়গাটা, যে দাদা সবসময় আমাকে ওই ছোট ভাইয়ের জায়গাটা আমাকে দিছে। মানে এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, আমি কিন্তু তার ফ্যামিলির কেউ না, বাট দাদার সাথে আমাদের এমন একটা রিলেশন হলো যে দাদা বলছে যে পুরো অলওয়েজ বলে ইউ আর মাই ব্রাদার। তো উনি আমাকে বলছে যে তুমি ডোন্ট ওয়ারি, কিছু করার আর তোমার লাগবে না। এবং বেসির এই ইভেন্ট করার জন্য তার কাছে কিন্তু আরো অনেক মানুষ বলছে। রাইট, এখানে আমি একটু আসতে চাচ্ছিলাম যে সেই, এবং তারপরে হচ্ছে বাংলাদেশ, এখানে একটা ফ্যাক্ট কিন্তু থাকে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই ক্যালকুলেশনটা কিভাবে মিলে গেল, মানে ট্রাস্টের জায়গাটা তৈরি হলো নিশ্চয়ই। দাদার সাথে যে বললাম, দাদার সাথে দাদা বাংলাদেশে আসলে দাদাকে বলি যে দাদা, মানে দাদা মনে করে বাংলাদেশে আমি তার ভাই, এন্ড সেম গোস ফর হিম। আমি মনে করি ইন্ডিয়াতে গেলে দাদার সাথে, দাদা প্রচন্ড ভালোবাসে কাচ্চি খাইতে। তো ঢাকা আসলে দাদাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই কাচ্চি খাইতে। এবারে ইন্ডিয়াতে গেছি দাদার জন্য কাচ্চি, বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি নিয়ে, বিকজ ইউ নো যে মাঝখানে একটা টাইম ইন্ডিয়ান ট্রাভেল করতে পারে নাই। এন্ড দেন তো আমি যখন এটা দেখলাম যে দাদার যে মূল টিমটা আছে, আমি ওই টিমের সাথে পুরো হোল ট্রিপে আমি আসি। এটা আপনি তো ভাবতেও পারেন নাই। আমি কিন্তু ধরে রাখছি যে ওকে কলকাতা অ্যাটেন্ড করবো, আই উইল কাম ব্যাক। ওকে, দাদা পুরোটা একটা মিস্ট্রি রাখছে, কারণ দাদা মানে ব্যাপারটা হচ্ছে দাদার সাথে আসলে আমার ইভেন্ট করার এক্সপিরিয়েন্সটা আছে। আই নো দাদা কি চায় বা দাদা কোনটা কি বলবে। তো দাদা আমাকে বললো যে লোক, আমাদের আর্জেন্টাইন যে ট্রান্সলেটর আসবে, আমাদের আর্জেন্টাইন এম্বাসির যে সেক্রেটারি ছিল উনি যাচ্ছেন, সো আমার উনাকে লুক আফটার করতে হবে অ্যান্ড পুরো ফুল মেসি টিমের সাথে কোঅর্ডিনেটটা করতে হবে। তো যেইটা করলাম, এই যে কাজটা করতে মানে একদম মেসিকে সামনে থেকে ইয়াটা করলাম। বাট আমার মেসি ইভেন্টের একটা আক্ষেপ ছিল যে আমি মেসির সাথে আলাদা করে এইবার কোনো পিকচার তুলতে পারি নাই। উই অল নো একটা কলকাতা একটা ইনসিডেন্ট হয়ে গেছিল। জি জি, আমরা সেটাতে আসবো, আমরা একে একে আসবো। তো ওই ইনসিডেন্টের পরে আমি যেহেতু ওর একদম ক্লোজ টিমে ছিলাম, তো আমার কাছে মনে হয় নাই যে আমি ওর সাথে, আমার বেশ কয়েকটা ভিডিও আছে যে আমি ওর আশেপাশে আছি। ইভেন মেসির ইনস্টাগ্রামে যে ভিডিওটা পোস্ট করে, ওই পোস্টে কিন্তু আমি আছি যে আমি ওর পাশে আছি। কিন্তু আমার মনে হয় না যে আমি ওই সময় ফোনটা বের করে ছবিটা তুলে, আই ডোন্ট ওয়ান্টেড টু ডিস্টার্ব হিম। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার কোনো একটা অ্যাকশনে ও যদি একটা বিরক্তি ভাব প্রকাশ করে, এইটা তো মানে এইটা তো সারা জীবন মাথায় থেকে যাবে। তো আমি ইভেন্টটাও নষ্ট হয়ে যেতে পারে যদি একটু বিরক্ত হয়। একটু বিরক্ত হলে মানে অ্যাজ এ ফ্যান, আমি তো ফার্স্ট অফ অল ওখানে অর্গানাইজার হিসেবে আছি, বাট তো আমি ওর ফ্যান। সো আমি অনেক সময় তো আমরা টিভিতে দেখি যে কোন একটা ফ্যানকে যদি রিয়েক্ট করে, এইটা কিন্তু খুব একটা ট্রমাটাইজ একটা সিচুয়েশন হয়। সো আমার কাছে মনে হচ্ছে ভাই এমন কোনো কিছু করবো না যেটাতে ওর কাছ থেকে আমি কোনো বিন্দু পরিমাণ বিরক্তি আমি ওর মধ্যে দেখতে পারি। তো আমি পুরোটা টাইম লাইক ওর সাথে আমাদের ইয়াতে ছিলাম। আমরা যদি একটু কলকাতাতে আসি ভাই, ধরেন আপনি জানতে পারলেন যখন যে আপনি ওই 6-7 জন মেম্বারের মধ্যে আছেন যারা একদম কাছাকাছি থাকবে, তো এটা তো আপনার জন্য অবশ্যই বড় একটা পাওয়া ছিল। তারপর আপনি তো অপেক্ষা করছিলেন কখন মেসি আসবে। আমরা না ওকে তো আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গেছি, আমরা এয়ারপোর্টে তো গেছেন, অপেক্ষাটা তো আপনার মধ্যে ছিল। অপেক্ষাটা ছিল তখন, মানে আমি তো বললাম যে মানে আমি যখন কলকাতা যাই, আমি আমার নিজের জন্য একটা থাকার জায়গা আমি ঠিক করি আর কি, যে 5-7 দিনের জন্য যাবো, এখানে থাকবো। আমি পরে দেখি না দাদা আমার জন্য হায়াতে সেম হোটেলে সে রুম রাখছে, সো আমি ওখানে শিফট করি। তো এরপর থেকে মনে হয় যে কখন আসবে। আমার মনে আছে আমরা রাত 2:30টার দিকে ইয়াতে যাই, ও তো ওর নিজের প্লেনে আসছিল, সো রাত্রে 2-2:30টার দিকে ও ল্যান্ড করেছিল ইফ আই এম নট রং। তো তখন আমরা যখন দেখলাম মানে পুরো এয়ারপোর্টের বাইরে তখন এত পরিমাণ ভিড়, হোটেলে এই পরিমাণ ভিড়, মানে এমন একটা অবস্থা, হোটেলের সবাই আমাদের ওই অ্যাক্রিডিটেশন কার্ড দেখে বলতেছে ভাই প্লিজ একটা ছবি তুলে দেন। আমি মনে মনে বলি ভাই আমি নিজেরই খবর নাই, তুলতে পারবো কিনা, হ্যাঁ মানুষকে কি বলবো আর কি। তো তো ওইখানে একটা খুব ভালো আমরা একটা টাইম গেল একদম সামনাসামনি। তো তখন আপনি এয়ারপোর্ট থেকে একদম হোটেল, আমরা কথা সুযোগ না, তখন আমাদের কথা হওয়ার সুযোগ হয় নাই। সো আমরা বেসিক্যালি পরের দিন সকালে কথা বলি। ওকে, পরের দিন সকালে যখন অ্যাকচুয়ালি ওই ইভেন্টের জন্য হোটেল থেকে নামলো, হোটেলে আমাদের একটা ফার্স্ট ইভেন্টটা ছিল, খুব খুব সুন্দর একটা ইভেন্ট হয়েছে হোটেলে, স্পন্সরসদের সাথে একটা ইভেন্ট হয়েছিল, মিট অ্যান্ড গ্রিট। ওখানে আমরা মেসিকে করলাম এবং আমাদের শুরুটা খুব ভালো হলো। দেন আসলে কলকাতায় মাঠে গিয়ে আসলে একটা ইনসিডেন্ট হলো আর কি, এবং এটা সেই সময় কি আপনি তো মাঠে ছিলেন? হ্যাঁ আমি জানি, এবং এখন আসলে এই কথাটা নিয়ে বলতে পারি কারণ এখন দাদা নিজেই ওপেনলি কথা বলছে জিনিসটা। আসলে এটা আমার একদম চোখে থেকে দেখা যে ওখানে আসলে বিকজ অফ মানে আপনার
মানে ওয়ান পলিটিশিয়ান ইট হ্যাপেন্ড আর কি, যে কারণ মাঠে কারা কারা থাকবে সবার অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, এবং কোন কোন কয়জন সিকিউরিটি থাকবেন, কোথায় জার্নালিস্টরা থাকবে, সব কিছু প্ল্যান করা ছিল। বাট সকালবেলায় এটা কোনো একজনের অরূপ বিশ্বাস ছিলেন তখনকার স্পোর্টস মিনিস্টার, তো বেসিক্যালি উনার ইয়ার জন্য বা যেটা দাদা এখন আমার সবাইকে পুরোটা এক্সপ্লেন করেছে সিচুয়েশনটা, পুরো ইভেন্টটা নষ্ট হয়ে যায়। বিকজ আমি শাহরুখ খানের সাথে আমার দেখা হয়েছে, সো জাস্ট ইমাজিন শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি অ্যান্ড লিওনেল মেসি কলকাতার মাঠে, এইটা যদি 30 সেকেন্ড হতো তাহলে ক্রাউড কি এন্টারটেইনমেন্টটা পেত, বাট এটা হয় নাই, কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি, বাট ইট ওয়াজ দ্য প্ল্যান। আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই, আমি যখন বাংলাদেশ থেকে এটা কভার করতে যাই, শতদ্রুদাকে আসলে ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে, তিনি ইনভাইটেশন দেন এবং খুব কষ্ট করে ভিসা হয়। এটা কেন বলছি, আপনি যেটা বললেন যে অরূপ বিশ্বাসের কথা, অ্যাক্রিডিটেশন সবার পাওয়ার কথা ছিল না, ঠিক অ্যাক্রিডিটেশন, আমার অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য আমি প্রায় 7-8 ঘন্টা ছিলাম ওই স্টেডিয়ামে তার আগের দিন। তো সেখানে আসলে ওই এনভায়রনমেন্টটা আমি নিজে চোখে দেখেছি, এটা এখন তো আসলে বলতে দ্বিধা নাই, যে পলিটিশিয়ানরা এসে নানাভাবে জোর করছিল যে অ্যাক্রিডিটেশন দিতে হবে, আমাদের মাঠ, এবং ওইখানে খুব সম্ভবত এমন একটা ব্যাপার ছিল যে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, এবং ওখানে পুলিশরাই মোবাইলটা নিয়েছে। হ্যাঁ, আমি এবং হচ্ছে অন্য বাপিদা, আমরা জাস্ট, আমি দাদাকে আগে বলছিলাম, দাদা আমার একটু খটকা লাগতেছে, কিছু একটা কিন্তু ঘটতে পারে, আপনি একটু সতর্ক থাকেন। সো চোখের পলকে দেখলাম যে এমনটা ঘটে গেল, এবং তখন শুধুমাত্র আমার আর দাদার মধ্যে একটা জিনিস হচ্ছিল যে শত্রুর দাদ এত কষ্ট করে একটা ইভেন্ট নামালো, কি হয়ে গেল, মানে এবং আপনি দেখেন শতদ্রুদার কিন্তু মেসির প্লেনে করে তার হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি যাওয়ার কথা, বেচারা যেতে পারে নাই। যে এই লোকটা পুরোটা কষ্ট করলো সে যেতে পারে নাই, সেই থাকতে পারলো না, অথচ বাকি এই সেম টিমই কিন্তু বাকি ইভেন্ট গুলো করলো এবং কোনোটাতে কিন্তু কোনো কমপ্লেন আসে নাই। তাহলে তো দাদাকে যেটা করতে হলো, মানে বলির পাঠা হইতে হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এভরিথিং ওয়াজ প্ল্যান, প্রত্যেকটা জায়গায় সবকিছু শিডিউল করা ছিল। একটা জায়গাতেই ডিফারেন্স হয়েছে, সেটা হচ্ছিল যে বাকি জায়গাগুলোতে ওদের যে এনএসজি ছিল তারা প্রপারলি ওদের ডিউটিটা করছে, তারা মাঠে কার্ড ছাড়া কাউকে অ্যালাউ করে নাই। কলকাতায় জাস্ট এই জিনিসটা হয় নাই, সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, সবাই তোলার জন্য, এবং যে একটা ঘিরে ধরে যে সব জার্নালিস্ট এন্ড এভরিথিং, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। অন্য ভেন্যুগুলোতে কিন্তু জার্নালিস্টদের জন্য আলাদা প্লেস ছিল, যে ওখানে গিয়ে মেসি অলরেডি পিকচার দিবে, সবাই প্রপার পিকচার্স এন্ড ভিডিওস পাবে, বাট এটা কলকাতায় এটা মেনটেন হয় নাই। তো এইখানেই আপনার পুরো কলকাতার ইভেন্টটা নষ্ট হয়ে গেল। এবং তার আমি অ্যাটলিস্ট একদম শুরু থেকে জানি যে দাদা 3 বছর ধরে এটা কিন্তু চেষ্টা করতেছিল, মানে যখন এমি মার্টিনেজ বাংলাদেশে আসলো দাদা তখনই বলছে, লুক মাই আলটিমেট গোল ইজ টু ব্রিং লিওনেল মেসি, তার আগে তো কাউকে আনতে হবে, দেখাতে হবে, মেসির ওই ট্রাস্টের জায়গা তৈরি করতে হবে আর কি। দাদা কিন্তু একমাত্র মানুষ যার বাসায় ডিয়েগো ম্যারাডোনাও গেছে, পেলেও গেছে, সো দাদা কিন্তু একটা হিস্ট্রি আছে, তার কিন্তু একটা হিস্ট্রি আছে করার। তো যেটা বললাম যে তো দাদা 3 বছর ধরেই কিন্তু চেষ্টা করতেছিল যে লিওনেল মেসিকে বাংলাদেশ ইন্ডিয়াতে আনতে হবে, এবং ইন্ডিয়া বাংলাদেশ, হয়তো বাংলাদেশের পরিস্থিতি যদি তখন আপনার রেগুলার থাকতো তখন হয়তো বা আমরা বাংলাদেশের জন্য চেষ্টা করতাম, বাট আমরা ওই সময় কথা বলেছিলাম, বাট আসলে তখন পরিস্থিতি আসলে ছিল না, মেসির টিমটা তখন চায় নাই বাংলাদেশে আসতে আর কি, তখন তারা মনে করেছে যে ইট ইজ নট দ্য রাইট টাইম। যখন আপনি মাঠে ছিলেন এবং দেখতেছেন চোখের সামনে এত মানুষ, এবং দাদা বারবার বলছিলেন যে সবাই মাঠ থেকে বেরিয়ে যান, এবং পুলিশকে বলছে, সবাইকে বলছেন, ঊর্ধ্বতন যারা ছিলেন, আপনার মনে কি তখন এই খটকাটা লাগছিল বা ভয় লাগছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে? আমরা তখন অন্য একটা ফ্লাইটে, আমাদের জন্য আলাদা একটা ফ্লাইট করা হয়েছিল মেসি এই কোর টিমের জন্য, যেখানে লিওনেল মেসি ম্যানেজার পর্যন্ত ছিল। সো আমরা কিন্তু তখন পর্যন্ত জানি না যে দাদার সাথে এটা হয়েছে। আমরা যখন হায়দ্রাবাদে ল্যান্ড করি দেন উই গট টু নো যে, আমরা ফার্স্টে শুনেছি দাদাকে কলকাতা এয়ারপোর্টে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে, দেন হয়তোবা উনি মেসি ফ্লাইটে আসতেছেন, উনি হয়তোবা 2 ঘন্টা পরে ফ্লাইটে আসবে। সো আলটিমেটলি সিচুয়েশন যে এত খারাপ, কারণ আমরা তো ওই ইভেন্ট থেকেই চলে গেছি হায়দ্রাবাদের ইভেন্টে, সো আমাদের মাথায় তো তখন হায়দ্রাবাদের ইভেন্টটা ঠিক মতো নামাতো, বা উই থট যে দাদা হয়তোবা নেক্সট ফ্লাইটে আসবে, অথবা হায়দ্রাবাদের ইভেন্টটা হচ্ছে না, সকালবেলায় মুম্বাইয়ের ইভেন্ট আছে, মুম্বাইতে আমরা করব। বাট at that night we came to know যে সিচুয়েশন যে এত খারাপ হয়ে গেছে।
মানে নামার পরপরই জানতে পারলেন যে উনি অ্যারেস্টেড এবং অ্যারেস্টেড হয়েছে এবং সিচুয়েশন যে মানে আমরা ফার্স্টে জানি যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে যে আলটিমেটলি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে এটা আমরা ইমাজিনও করতে পারি নাই। বিকজ পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করছে সে, লিওনেল মেসি তো তার ইনভাইটেশনে আসছে, সো সেই নাই। তো আমাদের মধ্যে তখন মনে হলো যে আল্লাহ তাহলে ইভেন্টটা বাকিগুলো কিভাবে আমরা কি করব। বাট খুব যেহেতু প্ল্যানিং করা ছিল, মানে এটা ইটসেলফ ইজ এ প্রুফ যে প্ল্যানিংটা এত সুন্দর ছিল যে উনি ছিল না ইভেন্টের মতো হয়ে গেছে, কিন্তু আর কোথাও কিন্তু কেউ কোনো কোশ্চেন করতে পারে না। এবং মুম্বাইতে তো ফ্যান্টাস্টিক ইভেন্ট হয়েছে, দিল্লি মুম্বাইতে ফ্যান্টাস্টিক ইভেন্ট হয়েছে। ইভেন ওই দিন হায়দ্রাবাদে হয়েছে সেটাও খুব দারুণ ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছি, ওই কলকাতা ইনসিডেন্ট বাদে তিনটা জায়গাতে টু বি ভেরি অনেস্ট আমাদেরকে রাজনীতিক মানে আই থিঙ্ক যে গভর্নমেন্ট থেকে যে হেল্পটা করা হয়েছে এক্সেলেন্ট সাপোর্ট ছিল, এবং সিকিউরিটি পার্সোনালরা খুব ভালো আমাদেরকে সাপোর্ট দিয়ে দিল, যে তারা কোনো পার্সোনাল কেউ কোনো চেষ্টাই করেনি কেউ নিজেরা পিকচার তুলো। অথচ কলকাতার ভিডিও আছে যে যেখানে যারা তাকে বডিগার্ড যারা তাকে গার্ড দিচ্ছে তারাই ফোন পকেট থেকে বের করে পিকচার তুলছে এবং তাকে আসলে এইভাবে ধরছে, গায়ে হাত দিচ্ছে। সো এটা খুবই দৃষ্টিকটু ছিল, খুব এম্বারেসিং কিছু মোমেন্ট ছিল আর কি। বাট অনেক মানে অন দ্য আদার সাইড মেসির ওই কলকাতার পার্টটুক ছাড়া বাকি জার্নিতে হি ওয়াজ সো হ্যাপি যে আমরা মনে করেছিলাম যে হয়তো ভাববে যে হয়তো পরের ইভেন্টগুলো করতে যায় কিনা ঠিক মতো, মুম্বাই বা দিল্লির ইভেন্টটা, হায়দ্রাবাদ। তো দেখলাম যে না, ওনার কি ছিল ধরেন এই ঘটনা যখন ঘটে যায় বা ওনার ভেরি 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 আনফরচুনেট। আসলে যেটা হয় যে ও ম্যানেজার তো কনস্ট্যান্টলি যেটা হতো যে দাদার সাথে কথা বলতো ইভেন ফ্লো নিয়ে কি কোনটার পর কোনটা হবে। তো দ্যাট টাইম ওটা তখন চেঞ্জ হয়ে আমাদের আরেকজন ছিলেন মানিকদা, উনি তখন করলেন। তো আমার কাছে মনে হয় যে বাট ওভারঅল এন্ডিংটা খারাপ হয়নি, এন্ডিংটা খুব ভালো হয়েছে। মেসি ওয়াজ হ্যাপি, এটাই একটা ছিল যে মেসি ওয়াজ হ্যাপি ওর সাইড থেকে। হি আন্ডারস্টুড দ্য সেন্টিমেন্ট যে আচ্ছা ঠিক আছে। আসলে আমার কাছে মনে হয় আমাদের বাঙালি, পশ্চিমবঙ্গ, আমাদের বাংলাদেশ, আমাদের সেন্টিমেন্ট একটু ডিফারেন্ট। বাট শেষ ভালো যায় সব ভালো তার, তো ভালো তার, তো আলটিমেটলি শেষটা ভালোই হয়েছে। তো এটা তো ধরেন মেসির সঙ্গে আপনার এই একটা জার্নি, সেটা একদম স্বপ্নের মতো। তার আগে আমরা যদি একটু ফিরতে চাই, খুব সম্ভবত আপনি মেসির সঙ্গে তিনি গাড়িতে বসে আছেন, একটা সেলফি তুলেছিলেন, সেই গল্পটা একটু ফিরতে চাই। কতদিনের আসলে সাধনা ছিল এইটা বলছি, এইটা হচ্ছে হলো 2020 সালে আপনি স্পেনে গেলেন, রাইট? আচ্ছা হ্যাঁ, এটা তো স্কিপ করে গেছি, রাইট? আচ্ছা ওইটা ছিল মূলত কি, তো এরপরে 2024-এ প্ল্যান করলাম যে আমরা ইউএসএ যাচ্ছি। তো তখন অলরেডি সে ইন্টার মায়ামিতে খেলছে। তো আমি 2 মাস আগে একটা শিডিউল ঠিক করলাম যে আচ্ছা ওই দিনের এই ম্যাচটা দেখা যায় এন্ড ট্রাই করব যে যদি কোনোভাবে রিচ করতে পারা যায়। তখন একটু ঘাটাঘাটি শুরু করলাম যে আচ্ছা ওর বাসা কই হইতে পারে, ডেফিনেটলি লিওনেল মেসি ওখানকার সবচেয়ে এক্সপেন্সিভ এরিয়াতে থাকবে। সো একটু রিসার্চ করলাম। তো আমার এখানে একজনের নাম বলতে হয়। সো দেয়ার ইজ এ ভিয়েতনামিজ ফ্যান টিএন ভু, উনি লিওনেল মেসির সাথে 3-4 বার মিট করে। তো উনি আমার ফেসবুকে আছে, তো আমি ওর থেকে প্রায় শুনতাম যে ওকে তুমি আমার কিছু টিপস দাও, তুমি কিভাবে, কারণ আমরা একবার পাই না, তুমি 4 বার পাইছো, কেমনে পাইছো? হ্যাঁ, তো এরকম কিছু টিপস দেয়। তো যাই হোক, তো আমি যেটা বললাম যে যখন গেলাম তো 2024-এর অক্টোবরে আর কি। তো মূলত যে ব্যাপারটা ছিল এখানেও একটা মজার ব্যাপার আছে। তো আমি আমার ওয়াইফকে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়াতে আমার ফুপির ওখানে ড্রপ করে আমি মায়ামিতে যাব। কারণ আমার কাছে মনে হয়েছে আমার ওয়াইফকে নিয়ে যদি আমি মায়ামিতে যাই, আমার ওয়াইফ আর আমার বাচ্চাকে নিয়ে যদি আমি মায়ামিতে চাই, কারণ ওদেরকে রেখে আমি এগুলো করতে পারবো না। তো কতক্ষণ পাগলামি চলে এটা তো কোনো ঠিক নাই। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে ওদেরকে আমার ফুপির এখানে রেখে আমি যাই। তো এইখানেও একটা ইনসিডেন্ট, এখানেও আমার লাক ফেভার করলো। কারণ হচ্ছিল আমার ফ্লাইট ছিল রাত্রে 10:30টায় ক্যালিফোর্নিয়া থেকে মায়ামি। আমি 10:45-টার সময়, এত ট্রাফিক ছিল, আমি 10:45-টার সময় যখন চেক ইন কাউন্টারে পৌঁছাই তখন চেক ইন কাউন্টার ক্লোজ। ও মাই গড, একদম ক্লোজ। আমি বলছি যে আমার কোনো চেক ইন লাগেজ নেই, তুমি জাস্ট আমাকে বোর্ডিং পাসটা দাও। এরপরে আমি ফ্লাইট মিস করছি, আমাকে তোমার দিতে হবে এটা। এরপরে ফ্লাইট আমি পেলাম, বোর্ডিং পাসটা পেলাম। বোর্ডিং পাস পাওয়ার পরে আমি দৌড়ায় রিকোয়েস্ট করে, কারণ ইউজুয়ালি ক্যালিফোর্নিয়ার এয়ারপোর্ট খুবই বিজি থাকে, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট। তো ওদের সিকিউরিটি চেকের লাইন অনেক লম্বা হয়। তারপরও মানুষজনকে রিকোয়েস্ট করে আই ওয়াজ দ্য লাস্ট পার্সন যে কিনা প্লেনে বোর্ড করে। সো ইট ওয়াজ আ ফাইনাল কল
আমার মনে আছে 10:30টার ফ্লাইট, জাস্ট ওই ডোমেস্টিক ফ্লাইটগুলো তো 10-15 মিনিট আগে জাস্ট ক্লোজ করে, তো একদম নেট টাইমে Last আমি call গিয়ে একদম। ঢুকছি একদম। আই ওয়াজ দ্য লাস্ট পারসন যে কিনা প্লেনে ঢুকছে। আমি যে ঢুকে দেখি যে মানে এই মাথার উপর জিনিস রাখারও জায়গা নেই আর কি। তো আমি আচ্ছা। জাস্ট গেলাম, সকালবেলায় পৌঁছালাম। সকালবেলায় পৌঁছে আগে আমি একটু রেকি করলাম যে আসলে কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে যাইতে পারে। সো এটা আপনার সঙ্গে যিনি যুক্ত ছিলেন ভিয়েতনামের একজন ফ্যান, হ্যাঁ, ও তার কাছ থেকে আমাকে জেনে গেলেন। ও আগে বলতো যে তুমি যাওয়ার আগে কিন্তু তোমাকে না আগে একটু রেকি করতে হবে, বুঝতে হবে যে কোন দিক দিয়ে হতে পারে, যাইতে পারে। তো এরকম রেকি করলাম। রেকি করার দিনই ও আমাকে ক্রস করছে, কিন্তু আমি তখন বুঝতেই পারিনি। আচ্ছা, আর ও ক্রস করার পরে আমি বুঝছি যে আচ্ছা ওইটা তো ওই গেল। পরের দিন সকাল 8টা থেকে শুরু করছে, কারণ দাঁড়ানো শুরু করলাম, কারণ আমি তো জানি না ও কয়টার সময় বেরোবে। যখন সকাল 8টার সময় বেরোলাম, 12:30 পর্যন্ত দেখি যে কোনো নাম নিশানা নাই। তো ওই দিনই কিন্তু ম্যাচটা ছিল, আমি মায়ামির যে ম্যাচটা দেখতে যাই। তার আগে থেকে টিকিট কাটা ছিল। তো হ্যাঁ, তো আমাকে তখন ওখানকার একজন লোকাল বলে যে আজকে ম্যাচ ডে না? আমি বলছি হ্যাঁ। বলো 2:30-3টার দিকে বেরোবে, ডোন্ট ওয়ারি, তুমি ও, থাকো, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। হ্যাঁ, একটা clue পেয়ে গেলেন আপনি। একটা ক্লু পাইলাম যে আচ্ছা, Time ঠিক টা আছে, জানতে ও পারলেন। এই টাইমে বেরোবে। বললো যে ম্যাচ কয়টা, ও ম্যাচে এতটুকু আগে বেরোবে। মানে আমরা বললাম না, আমাকে এরকম সময় আমি মানে আমি ব্লেস, আমাকে এরকম আমি বেশ কিছু ভালো মানে আমার লাক ফেভার করছে, এরকম ক্লু পাইছি। তো আমাকে একজন বললো যে তুমি ওয়েট করো, পাবা। তো ঠিক 3:15টার দিকে আমি দেখি যে গাড়িটা মানে একটু দূর থেকে লোকেট করতে পারে। বাই দ্য টাইম কিন্তু এই 2 দিনও আমাকে 4-5 বার ক্রস করে এবং একই জায়গায় আমাকে দেখে, বাট কোনো কারণে হয়তো বা দাঁড়ায় না, এবং আমিও একটু ভুল পজিশনে দাঁড়াই আর কি। তো আমি বুঝলাম যে এখানেও দাঁড়াবে না, আমাকে একটু চেঞ্জ করতে হবে পজিশন। আচ্ছা, তো পরের দিন ওই চেঞ্জ করে দাঁড়ালাম, এবং ওই 3:15টার সময় ফাইনালি ওই নিজে থেকে গাড়িটা দাঁড়া করাইছে। এটা আমার খুব ভালো লাগছে যে ও দেখছে, কারণ ও আমাকে আগেও সেম জার্সি পরে দাঁড়া থাকতে দেখছে। এবং ও পরে দাঁড়ানোর পরে পিকচার তুললাম। ওই পাশে সুয়ারেজ বসা, অথচ ওর সাথে ছবি তোলার পর আমার হাতে টাইম ছিল যে আমি চাইলে ওই পাশে কি সুয়ারেজের সাথে একটা পিকচার তুলতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি ওই জায়গাটা থেকে নড়বো না। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ানোর পর কি হলো? তো পিকচার তুললাম। আমি একটা জার্সি দিলাম, আমার জার্সিতে সিগনেচার দিল। এটা হলো মানে ওই মুহূর্তটা কি মানে হাত পা কাঁপছিল কি? হাত পা তো আমি তো বললাম আমার মনে ডিহাইড্রেটেড হয়ে হাত পা পুরো শক্ত হয়ে গেছে, বিকজ আই এম ওয়েটিং ফর সিন্স মর্নিং। তো ওখানে আরেকটা প্যারেন্টস আসছিল তার বাচ্চাকে নিয়ে মেক্সিকো থেকে, শুধুমাত্র মেসির সঙ্গে দেখা? বিকজ ওর বাচ্চার বার্থডে ওই দিন। ও মাই গড। তো মানে আমি বলবো যে মেসির জন্য আমি একা পাগল না, এরকম আরো অনেক অনেক পাগল আছে। হ্যাঁ, বাট আমার কাছে খুব ভালো লাগছে, একদম ছোট 2টা বাচ্চা, 8-7-8 বছর বয়স হবে। বাবা মা মেক্সিকো থেকে নিয়ে আসছে, আচ্ছা। বিকজ ওরা বার্থডে চাইছে, ওরা মেসির সাথে খেলা দেখবে, মেসি খেলা দেখবে, মেসি একটা অটোগ্রাফ নিবে। তো ওরাও ঠিক আছে। আমার পরে ওরাও তুললো, ছবি এন্ড পিকচার দিল। তো ওরাই আমাকে একটা ওই প্যারেন্টসটা যে ভিডিওটা করেছিল, আলটিমেটলি আমার কাছে কোনো ভিডিও ছিল না, তো ওদের ওই ভিডিওটাই ওরা পরে আমাকে দেয়। আচ্ছা, আচ্ছা। তো এটা মানে ধরেন ছবি তুললেন, হ্যাঁ, তারপরে অটোগ্রাফ নিলাম আর এটা কি। জানাইলেন কাকে প্রথম বা কিভাবে কি প্রথম হলো? তো ডেফিনেটলি আমি আমার ওয়াইফকে জানিয়েছি, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ফাইম, ওকে মেসেজ করছি ছবিটা। ওরা তো লাইক কি করছে এটা তুমি? হ্যাঁ। হ্যাঁ, মানে তখন বাংলাদেশে মিডনাইট, রাত 2টার মতো বাজে আর কি। তো তখন ওইখানে হচ্ছে বিকেল। ওখানে হচ্ছে বিকাল। বিকেল। তো তো এটা সবাইকে দিলাম, দেখলাম যে আমি পিকচারটা পোস্ট করতে করতে আমি মানে সকাল হতে হতে দেখি যে পিকচারটা ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, তো আমি লাইক ওকে, কিন্তু আমার কাছে কথা মনে বলার হয়েছে তো কোনো সুযোগ হয় নাই। কথা বলার আমি খালি ওকে এতটুকু বলতে পারছি সয়েদে বাংলাদেশ। আমি মানে আসলে হাসবেন, আমি স্প্যানিশ একটা কোর্স করছিলাম। কি এই মেসির জন্য? যে কোনোদিন যদি মেসির সাথে দেখা হয়, কজ নিজের অনুভূতিটা জানাবো ওর ভাষায়, বা একটা দুটো লাইন যদি বলতে পারি, মানে পাগলামি লেভেলটা হ্যাঁ। কোন তো পর্যায়ে? আমার কিন্তু একটা শর্ট কোর্স করা আছে স্প্যানিশ Okay, ল্যাঙ্গুয়েজের উপর। great. আমি কিছু কিছু ওয়ার্ড বুঝি, বলতে পারি, কয়েকটা লাইন টেন বলতে পারি আর কি। তো তো আমি ওকে বলতে পারছিলাম সয়েদে বাংলাদেশ। তো আমার এটা মিনিং হচ্ছিল আই এম ফ্রম বাংলাদেশ আর কি। তো ওই জাস্ট অ্যাজ ইউজুয়াল খালি একটা মুচকি হাসিটা, বিকজ বাই দ্য টাইম বাংলাদেশেরটা ওরা এত ভালোভাবে জানে, দে নো বাংলাদেশ। তো এটা ছিল ওর সাথে কাহিনী। তো তখন আমার ওই ও চলে যাওয়ার পর তখন অ্যাকচুয়ালি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে 15 সাল, 20 সাল, 22 সাল, ফাইনালি ইট হ্যাপেন্ড। মানে এটা ইট ওয়াজ এ লং জার্নি। এবং আমার ওই স্ট্যাটাসটার কথা আমার মনে পড়তেছিল, যে বিকজ আমি একবার লিখছিলাম যে তুমি যদি রিটায়ারমেন্টও যাও, তারপর আই উইল নট স্টপ চেজিং ইউ, বিকজ তোমার আমরা একবার হইলেও সামনের দিকে দেখতে হবে আর কি। তো ওই মোমেন্টের কথাটা মনে পড়লো আর কি। অ্যান্ড ওইটার পরে তো একসাথে কাজ করারও সুযোগ হইলো একবার।
তো ওই জার্সিটা পরে কি করলেন? আর ওই এখনো ছবি- আছে জার্সিটা সুন্দরভাবে ওটা ফ্রেম করে রাখার প্ল্যান আর কি। তো ওই যে ওটা এখনো একদম ইনট্যাক্ট আমার কাছে আছে, যে এবারে রেখে দিছি আমি এটা আমার সাথে আর কি। এটা সারা জীবন থাকবে ইনশাল্লাহ আমার সাথে। জার্সিটা যখন নিয়ে আসেন বা ওইটা যখন দেখেন, তখন কি আপনার মনে হয় যে আমি একদিন মেসির সঙ্গে সেলফি তুলছেন, এটা আপনার একটা স্বপ্নের মতো ছিল, কিন্তু কাজ করবেন এটা কখনো এটা তো আমি ভাবছেন? ভাবি না। এটা অল ক্রেডিট গোস টু শতদ্দা। উনি অ্যাকচুয়ালি এটা জাস্ট উনার জন্য এটা হয়েছে। আর উনি আমার এই পাগলামিটা জানতো, আচ্ছা, উনি পাগলামিটা জানতো। আর উনি হি লাভস মি আ লট, মানে এই জন্যই উনার সাথে এই, এবং উনার সাথে কিন্তু আমরা অনেক কথা হয়ে আমরা প্ল্যান করলাম যে দাদা ঠিক আছে তাহলে এটা বাংলাদেশে গতবার করতে পারে কিনা। বাট উনি কথা বলে দেখলো যে আসলে বাংলাদেশের অবস্থা তখন ছিল না, তখন ছিল না। পলিটিক্যাল সিচুয়েশন এমন ছিল না যে বাংলাদেশ থেকে আসলে ওরকম ক্লিয়ারেন্স পাওয়া যাবে। কারণ তো সবাইকে বাংলাদেশে নিয়ে আসছে, মানে যাদেরকে মোটামুটি হ্যাঁ আমরা হ্যাঁ যদি হ্যাঁ বলি। হ্যাঁ। দাদা বাংলাদেশকে মানে মারাত্মকভাবে ভালোবাসে, বিকজ ওনার ওয়াইফের মানে প্যারেন্টসরা বাংলাদেশি ছিল। Okay. সো ওনার বাংলাদেশের বাংলাদেশের সাথে একটা কানেক্ট ওনার একটা টান আছে, টান আছে। ওনার ওয়াইফের বাবার বাড়ি ছিল ফরিদপুর, আচ্ছা, আর আমার বাড়ি হলো ফরিদপুর। ও, সো এখানে একটা কানেকশন আছে আর কি। হ্যাঁ, সো উনি বাংলাদেশকে অনেক ফিল করে। তো এরপরে যেটা হলো আর কি, যে ওই যেটা বলছিলাম যে এটা 9 বছর জার্নিটা তখন একসাথে মনে হলো যে না, ফাইনালি ইট হ্যাপেন্ড। হুম, এইটা আমি জেদ ধরেছিলাম যেটা করেই ছাড়বো আর কি। এটা হলো শেষ বাট পর্যন্ত। আমার এটা আসলে আমার ফ্যামিলিকে অনেক থ্যাঙ্কস, আমার ওয়াইফকে অনেক থ্যাঙ্কস, বিকজ ওরও অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এই পাগলামিগুলোর জন্য আর কি। যে যেমন আমি ওকে রেখে আমার চলে যেতে হয়েছে, ও পা ভাঙা ছিল, ওকে রেখে চলে যেতে হয়েছে। আর আমার আব্বা আম্মা তো কোনোদিন মানে এত টাকা মানে নিজের সেভিংস নষ্ট করছে এটার জন্য, আসলে আমাকে মানে মানা করে নাই যে আচ্ছা ঠিক আছে এটা আমি চিন্তা করলাম যে বাঁচবই কতদিন, কিছু তো অ্যাটলিস্ট মাথায় নিয়ে রাখতে হয় আর কি। হ্যাঁ, তো এই যে মেসির সঙ্গে যে আপনি কাজ করলেন, যে কয়েকদিন ছিলেন, জি, জি। দেখা যাচ্ছে এই যে আপনার পাগলামিটা বা 2024 সালে আপনি তার সঙ্গে ছবি তুলেন, অটোগ্রাফ নেন, এগুলো কি কোনোভাবে তার সঙ্গে কথা বলা শুরু হয়েছে? এইটা আমার সুযোগ হয় না, বাট এই সুযোগটা আমি মনে করছি এটা সামনে আসবে। শতদ্রুদা নিশ্চয়ই আবার মেসিকে ইন্ডিয়াতে আনবেন, সেই ভাবনাটা আমরা শুনতে পাচ্ছি। উই ওয়ান্ট টু ব্রিং হিম ইন, মানে আমরা এখানে বাংলাদেশে থেকে আনতে চাই। এখন দেখে এটার সাথে অনেক কিছুর মানে আপনার বলতে গেলে যে এটার সাথে অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। বাংলাদেশে তিনি খেলে গেছেন, কিন্তু কখনো এই ধরনের ইভেন্ট তো হয় নাই। আমরা চাই বাংলাদেশের, বিকজ বাংলাদেশে আর্জেন্টিনার এত ভক্ত, হুম, এবং বাংলাদেশে আর্জেন্টিনার যে পরিমাণ এবং লিওনেল মেসি যে পরিমাণ ক্রেজ, বাংলাদেশের ফ্যানরা ডিজার্ভ করে ওকে একদম কাছে থেকে দেখা, একদম স্টেডিয়ামে 1-to-1 দেখা তারা ডিজার্ভ করে। সো উই আর ওয়ার্কিং অন ইট, বাট মানে এটা এত বড় একটা প্ল্যান, এত বড় বাজেট এটার সাথে জড়িত। সো এটা 1.5-2 বছর মানে প্ল্যান করে করতে হয় আর কি জিনিসটা। সো লেটস সি যদি কপালে থাকে তাহলে এমন দিন কি আসবে নিশ্চয়ই, যে ধরেন হামজা চৌধুরীরা এক পাশে, মেসিরা এক পাশে, এবং অবশ্যই চাই। বাংলাদেশ এবং আর্জেন্টিনা খেলতেছে ঢাকা স্টেডিয়ামে। এটা তো আমার ধরনের প্রত্যেকটা আর্জেন্টাইন ফ্যানের ড্রিম এরকম একটা ইয়া দেখার, কারণ যেহেতু আর্জেন্টিনা বাংলাদেশে নাইজেরিয়ার সাথে একবার খেলে গিয়েছিল 2011 সালে। বাট টিম হিসেবে আসবে কিনা বলতে পারি না, বাট লিওনেল মেসি বাংলাদেশে আসবে টুডে অর টুমরো, কোনো না কোনো সময়, দ্যাট আই ক্যান সে। আমরা একটু এখানে ফিরতে চাই, আপনার বিয়েতে ফিরতে চাই। বিয়েতে একটা মজার ঘটনা আছে। বিয়ের সময় মেসির একটা কার্টুন বলি বা যাই বলি, মেসিকে আপনার বিয়েতে রেখেছিলেন, সেই জার্নিটা বা সেই গল্পটা বলবেন। মেসি এইটা আমার ওয়াইফও জানতো না, এটা কেউই জানতো না। আমি তো মানে বাই দ্যাট আই গট ম্যারিড এট 2017। সো আমার মনে হয়েছে তার কিছুদিন আগে হুম, মেসি অ্যান্টোলার বিয়ে হয়। আচ্ছা, তো ওদের একটা বড় পিকচার আমি পাই, তো আমার কাছে মনে হচ্ছে যে না, আমার বিয়েতে তো মেসিকে তো রাখতে পারবো না, ওর একটা ম্যান সাইজ কাট আউট থাকতে হবে আর কি। হুম, হুম, তো ওইটা আমি আমার স্টেজের পাশে পুরোটা সময় ছিল। অ্যান্ড মানে অনেকে এসে এটা দিয়ে খুব মজা পাইছে যে মানে এইরকম ভক্ত, আর তখন এই জিনিসটা অনেক আনইউজুয়াল ছিল। আচ্ছা। এখন অনেকেই করে, ভালোবাসা থেকে অনেকেই করে, বাট তখনও ব্যাপারটা এত মানে কমন হয় না এই জিনিসটা রাখা আর কি। তো তখন ওটা একটা বিগ সাইজ ম্যানুফ্যাক্ট ক্লাব, ওখানে আমার মনে হয় আমার বিয়েতে যারাই ছিল তারা ওইটা দেখছে এবং তারা একটু মজাই পাইছে ওটা দেখে আর কি, যে লিওনেল মেসির এত বড় ফ্যান। এর আগে তারা বুঝতে পারে না যে আমি এত বড়, যে মানে এত বড় ফ্যান যে এরকম করবো অ্যাটলিস্ট আর কি। তো ওটা একটা ভালো মজার এক্সপিরিয়েন্স ছিল আর কি। যদি মেসিকে আনতে পারতেন বিয়েতে বা কখনো সম্ভব হয়, কি করতেন?
জানি না, এটা আসলে জানি না, বাট বাট শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো লিওনেল মেসিকে একবারের জন্য হলো বাংলাদেশে আনতে, যেহেতু তার সাথে একটা কাজ করার সুযোগ হয়েছে, চেষ্টা করে যাব অ্যাটলিস্ট বাংলাদেশে একবার আনার। মেসির ভারত সফরে মেসির সঙ্গে কি ধরনের কথা হয়েছে বা বাংলাদেশ সম্পর্কে কোনো আলোচনা হয়েছে কিনা, আসলে সত্যি টু বি ভেরি অনেস্ট, কি আসলে ওরা যে প্রোটোকলের মধ্যে থাকে ওদের সাথে র্যান্ডমলি এত কথা বলা যায় না। আর যেহেতু সে আমাদের এবং ইন্ডিয়ার শিডিউলটা কিন্তু অনেক টাইট শিডিউল ছিল, ও রাত্রে 3টায় নামে, পরের দিন সকাল 10টা থেকে ইভেন্ট, দেন 12টার সময় স্টেডিয়াম ইভেন্ট, দেন 4টার সময় হায়দ্রাবাদে ইভেন্ট। তো এত ওরকম যে আসলে ওর সাথে যে আমরা 10 মিনিট বসে যে একটু ভিউ এক্সচেঞ্জ করবো, বাট ওর ম্যানেজারের সাথে এরপরে কথা হয়েছে যে নেক্সট আমরা কি করতে পারি ওকে নিয়ে, এবং ওর ম্যানেজারের থ্রুতে আমরা আরো ভালো মতো জানতে পারলাম যে না, হি ওয়াজ ভেরি হ্যাপি। বাট আমরা বলবো যে ইন্ডিয়ার ট্রিপটা ওয়াজ এ গুড ওয়ান। ও শেষ পর্যন্ত মানে খুশি খুশি যে গিয়েছে, এবং ওকে ওর কাছে এই মেসেজ গেছে যে বাংলাদেশ ওকে আনতে চায়। নিঃসন্দেহে। আমরা একটু শতদ্রুদার কাছে একটু ফিরতে চাই, যেই ধরনের ছবি আমরা কখনো ভাবি নাই যে তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, ওই মুহূর্তগুলো কি মেসি কি এই ধরনের ছবি বা এগুলো দেখেছে কিনা, বা তার ম্যানেজার, যেহেতু জিনিসটা পুরোপুরি ভাইরাল হয়ে গেছে, তো ডেফিনেটলি দেখেছে, বাট মানে শতদার সাথে এই জিনিসটা গভর্নমেন্ট আর একটু বেটার ওয়েতে ডিল করতে পারে। তাকে যেভাবে হ্যারেস করা হয়েছে, এইভাবে হ্যারেস করার পর একটা মানুষ কিন্তু অনেক ডিমোটিভেট ফিল করে যে আমি তাহলে কার জন্য করলাম। উনি তো ওনার দেশের জন্য করতে চাইছে, উনি তো ওনার দেশের জন্য করতে চাইছে, ওনার দেশের ফ্যানদের জন্য এটা করতে চাইছে, এবং উনি তো ওনাকে 38 ডেজ থাকতে হয়েছে। উনি তো এটা ডিজার্ভ করে না, কারণ যদি এরকম হতো যে কলকাতার পরে প্রত্যেকটা ইভেন্টে সমস্যা হয়েছে, তাহলে হয়তো আমরা তাকে দোষ দিলেও দিতে পারতাম যে তার প্ল্যানিং এ ভুল ছিল, কিন্তু প্রত্যেকটা ইভেন্ট তো সাকসেসফুল ছিল। তো তাহলে কেন ওয়াই তাকে আননেসেসারি 38 ডেজ তাকে এই মেন্টাল একটা ট্রমা তাকে ফেস করতে হয়েছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে উনি তো ওনার দেশকেই রিপ্রেজেন্ট করতেছিল, এবং পুরো ওয়ার্ল্ডে যখন লিওনেল মেসি যে পোস্টটা দেয় ফেসবুকে, ওটা তো ইন্ডিয়াকেই রিপ্রেজেন্ট করে। সো উনি তো ইন্ডিয়ার জন্যই কাজ করছে, এটা কিন্তু লম্বা টাইম, মানে পারতো যে শুধু একটা জায়গায় করতে, 4টা সিটিতে নিয়ে গেছে তার ফ্যানদের কাছে ক্লোজ, এবং প্রত্যেকটা কলকাতা ছাড়া বাকি সবখানের ফ্যানরা কিন্তু হ্যাপি, প্রত্যেকটা ফ্যান, এবং লিজেন্ডারকে ইনভাইট করা হয়েছে, ফ্যানদের কাছ পর্যন্ত যাওয়া হয়েছে। দেন তারপর অনেকে একটা জিনিস আমি এটা একটু বলতে চাই, অনেকে এই মিট অ্যান্ড গ্রিটের এক্সপেন্স নিয়ে অনেক কথা বলে, বাট যদি আমি প্র্যাকটিক্যালি চিন্তা করি, ভাই তাকে তো নিয়ে আসার একটা কস্ট আছে, যে স্পন্সররা এই টাকাগুলো দেয় তাদেরকে তো কিছু দিতে হয়। সো এই ছবিগুলা জন্যই তো তারা স্পন্সর করে। সো এটা নিয়ে মানে কিছু মানুষ না বুঝে কন্ট্রোভার্সি করে, আর কিছু মানুষ শুধুমাত্র কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি করে, কারণ আপনি কোথাও একটা জায়গায় যাবেন সেটার জন্য একটা খরচ আছে, একটা লজিস্টিক্স খরচ আছে, সে একটা বিমানে আসবে, এটা একটা খরচ আছে। সো এই টাকাগুলো তো স্পন্সরদের থেকে উঠাতে হলে স্পন্সরদেরকে কি দিচ্ছে, এই পিকচার্সগুলোই তো দেই। লিওনেল মেসি যখন ভিডিওটা দেয়, ওখানে তো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, এবং লিওনেল মেসি কিন্তু ভিডিওতে দিয়েছে যে শতদত্ত ইনিশিয়েটিভ। তো গভর্নমেন্ট এতটা হ্যারাস না করলেও পারতো। পরবর্তীতে মেসিকে নিয়ে আসার ক্ষেত্রে কি কাজ এখন থেকে শুরু হয়েছে কিনা, বা আসলে মানে এটা এখনো খুবই ইনিশিয়াল পর্যায়ে কথাবার্তা চলছে, বাট আমি আর দাদার আমাদের একটা মূল যে আমরা আরেকবার আনবই, এবং সেক্ষেত্রে বাংলাদেশে ইনক্লুডেড। অবশ্যই মানে বাংলাদেশে তো একবার তাকে আনতে চাই, যেটা আপনি বললেন যে ম্যাচ না খেললেও তাকে নিয়ে আসা উচিত, সে ডিজার্ভ করে, এবং সে তো ডিজার্ভ করে, তার এটা দেখা উচিত বাংলাদেশের মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসে, এবং বাংলাদেশের ফ্যানরাও ডিজার্ভ করে তাকে একদম কাছে থেকে দেখার। তো সেক্ষেত্রে আমরা একটু যদি বিশ্বকাপে এবার যাই, মেসির বয়স হয়ে গিয়েছে 38, এটাই তার 39, এই জুন মাসে 39 হবে, 38 এখন পর্যন্ত 38। তো ধরেন যে বয়সে তিনি বিশ্বকাপ খেলবেন, তার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে। এবং আমি যদি বলি আপনি বিজনেসম্যান বা উদ্যোক্তা, সেই সঙ্গে আপনি স্পোর্টস লাভার, মেসি ফ্যান, তো তার তো অনেক গল্প আছে। তিনি খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন, সেখান থেকে আবার উঠে দাঁড়ানো, বিশ্বকাপ জেতা। তো আপনি তার কাছ থেকে কি লেসনটা নিচ্ছেন তার এই জার্নি থেকে, এবং মেসি ফ্যানরা কি নিতে পারে? আমার কাছে সবচেয়ে জিনিসটা মেসির আরেকটা ওয়ার্ড হচ্ছিল হাম্বল। আমার মনে হয় না ওয়ার্ল্ড স্পোর্টসে এইরকম হাম্বল, মানে এই লেভেলের প্লেয়ার এরকম হাম্বল হয়ে খুব কম মানুষজনই আছে। আর
থ্রি ইডিয়টস মুভিটা তো দেখা হয়েছে, ওখানে একটা কথা বলে না, গো ফর দ্য এক্সিলেন্স, সাকসেস উইল কাম অটোমেটিকলি। তো আমাদের আমাদের ফ্যান বলেন বা তার লাইফ থেকে এটাই জানা উচিত যে আমাদের এক্সিলেন্সের পিছনেই যাওয়া উচিত। কারণ কিছুদিন আগে ডেভিড বেকহাম একটা ইন্টারভিউতে বলে যে লিওনেল মেসি যখন প্রথম ইন্টার মিয়ামিতে ট্রেনিংয়ে যায়, ট্রেনিং টাইম ছিল 10টায়, বাট সে যায় সকাল 6টায়। সে 3 ঘন্টা জিম করে জাস্ট টু গেট হিমসেলফ ফিট, যাতে অন্যদের সাথে কম্পিট করার মতো। তো এই এজে কিন্তু তার এটা না করলেও হয়, রাইট। হ্যাঁ, সে তার সবকিছু এখন কিন্তু সে চাইলেও একটু রিল্যাক্স মুডে খেলতে পারে, বাট ওই যে প্রফেশনালিজমটা, নিজেকে ফিট রাখা, নিজের ওই ডিটারমিনেশনটা ধরে রাখা, মানে এইটা আনবিলিভেবল। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, যেটা আমি মেসির টিমের থেকে শোনা, জানা এবং কাজ করতে গিয়ে দেখছি, মেসির প্ল্যানিং, ওর অলওয়েজ ও হি ইজ এ ম্যান অফ প্ল্যানিং, মানে ওর সব কিছু প্ল্যান্ড। ওকে। ও আমাদের মনে হয়েছে আমাদের যতগুলো টিম মিটিং হয়েছে ম্যানেজারের সাথে, একটা কথা বলছে, মেসি ডাজন্ট লাইক সারপ্রাইজেস। তো ও কালকে সকালে কি খাবে, ওই দুপুরে ওর এভরিথিং প্ল্যান। ও তো আমাদের কাছে মনে হয় যে সাকসেসের জন্য প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মনে করি যে সিচুয়েশন যখন যা হবে দেখা যাবে, আসলে আলটিমেটলি সবার একটা প্ল্যান নিয়ে আগানো উচিত, যাতে আমরা ওই কাঙ্ক্ষিত সাকসেসটা আমরা পেতে পারি আর কি। মেসি এবারে বিশ্বকাপটা খেলবে এবং আপনি যেটা বললেন যে ফিটনেস ধরে রাখার একটা ব্যাপার, বিশ্বকাপটা তিনি আমি একটু ইন্টারাপ্ট করি, কালকে যে আজকে সকালে যে খেলা হলো, যে দুইটা অ্যাসিস্টটা আর গোলটা যেটা করলো, আমার কাছে মনে হয়েছে যে ওকে দেখে একবারও মনে হয় না হি ইজ 38 ইয়ার্স ওল্ড, সিমড লাইক দ্য 27-28 ইয়ার্স ওল্ড। মানে যেই পরিমাণ অ্যাগ্রেশন, যেই পরিমাণ ডেডিকেশন, ডিটারমিনেশন এসে এখনো খেলে। তো আমার কাছে মনে হয় যে মেসি যদি ওর 80%, ও যদি খালি ফিট থাকে আর ওর মোটিভেশন থাকে, তাহলে আর্জেন্টিনা এবারও ভালো কোথাও যাবে। ফাইনাল জেতাটা খুব এখনই বলা খুব টাফ, বাট আর্জেন্টিনার যে টিম আছে, দে উইল কম্পিট আর ইফ লিওনেল মেসি প্লেজ ফুললি। আমি একটু ইন্টার মিয়ামির দিকে ফিরতে চাই। মেসি ইন্টার মিয়ামিতে আসার পর এখানকার পুরো স্ট্রাকচারটা বা পুরো জিনিসটা বদলে গেছে। মেসি যেখানে যান সেখানে আসলে সবকিছু আলোর মতো ছড়া যায়। এটা নিয়ে আপনার মতামতটা কি থাকবে? এটাও গতকালকে ডেভিড বেকহাম একটা কথা বলছে যে তাদের হাতে এটা অপশন ছিল, ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড লিওনেল। তো তখন কিন্তু তারা একটা বলছে যে ডেফিনেটলি ক্রিস্টিয়ানো রোনালদো, উনিও যে লেভেলে প্লেয়ার, এরকম অ্যাচিভমেন্ট করা প্লেয়ার কয়েকজন খুব কমই আছে, বাট অ্যাজ এ ফুটবলিং আইডল প্লাস হচ্ছিল যার কিনা ট্যালেন্টের সাথে সাথে তার যে সাকসেস রেশিও এবং তার যে ডিটারমিনেশন, তার যে হাম্বলনেস, ওরা এটা ফিল করছে যে এইটা ইন্টার মিয়ামির ব্র্যান্ডিং এর জন্য খুব বেটার হবে। এবং আলটিমেটলি কিন্তু তাই, লিওনেল মেসি আসার পরে যেখানে আমেরিকানরা কিন্তু ইউজুয়ালি তারা ফুটবলে অত বেশি মাতামাতি করে না, কিন্তু লিওনেল মেসির ম্যাচগুলো কিন্তু মোরলেস ফুল স্টেডিয়াম থাকে বিকজ অফ দিস ওয়ান ম্যান। এবং যেই ইন্টার মিয়ামি কোনোদিন সাকসেস পায় নাই, তাদের ফার্স্ট ট্রফি কিন্তু আসছে মেসির হাত ধরে। তো এইখানেই মেসি সবার থেকে আলাদা, যে মেসি তার আশেপাশে এনভায়রনমেন্টকে বেটার করে। এক কথায় জানতে চাবো একটা, সেটা হচ্ছে মেসিকে একদম এক শব্দে মানে কিভাবে বিশ্লেষণ করবেন? বিশ্লেষণ তো করা যাবে না, এক শব্দে যদি বলা হয়, এক শব্দে মানে ম্যান অফ গ্রেটনেস, বা আমি জানি না আসলে এক শব্দে তাকে, না এক শব্দে বললে ম্যাজিক্যাল। হি ইজ ম্যাজিক্যাল বিকজ বল যখন ওর পায়ে থাকে এটা অন্যরকম ম্যাজিক। সো হি ইজ ম্যাজিক্যাল। মেসি ফ্যান যারা রয়েছে আপনার মতো, তারা এরকম অনেক রাত আসলে উৎসর্গ করেছেন, খেলা দেখেছেন, তর্ক বিতর্কে জড়িয়েছেন, একটা জেনারেশন আসলে তাকে দেখে দেখে বড় হয়েছে। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবং পরবর্তীতে যারা হয়তো মেসি ফ্যান হবে, হয়তো মেসির আপনার মতো কোন একটা জিনিস দেখে প্রেমে পড়বে, তাদেরকে কি বলবেন? এখনো অনেক মেসি ফ্যান আছে আমার কাছে মনে হয়, যেমন আমার একটা ছোট ভাই আছে, ও খুব বড় মেসি ফ্যান, খন্দকার ফাহিম। তো ওরা অনেক ছোট ছিল যখন মেসির ক্যারিয়ার স্টার্ট করছে, সো ওরা খেলা দেখা শুরু করে 13-14 সাল থেকে ঠিক মতো। তাই আমি বলি যে তোরা অনেক আনলাকি, বিকজ মেসির যে 2007 to 2012 এর একটা জার্নি আছে, ওই সময় তো হিংস্র খেলছে, মানে ওর তখন যে এইজটা ছিল, যে মানে আমরা বলতাম, মজা করে বলতাম যে ও পশুর মতো খেলতো। ওই টাইমটা যারা দেখে নাই, মেসির তো কনসিস্টেন্সি তো অনেকদিন ধরে, কিন্তু ওই টাইমে ও যে পশুর মতো খেলতো,
ওইটা কিন্তু এখনকার অনেক যারা নতুন লিওনেল মেসি ফ্যান তারা ওইটা ফিল করে না, এবং এটা তাদের মানে আমি বলবো যে আসলে তাদের কপালটাই খারাপ যে ওই খেলাগুলো তাদের ইউটিউবে দেখতে হয়। বিশেষ করে আমরা যারা 90s কিড, যাদের বর্ন 90, 91, 92-তে, তারা কিন্তু লিওনেল মেসির সাথে বড় হয়েছে। লিওনেল মেসির বয়স আর আমাদের বয়স কিন্তু অলমোস্ট কাছাকাছি। সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুব অল্প বয়সী, আমাদের মতো বয়সী একটা প্লেয়ারকে মানে দিকে আইডল হিসেবে আমরা চুজ করছি আর কি, যে যার খেলা আমাদের মানে ওর খেলা দেখলে না মন ভালো হয়ে যেত। আমাদের কাছে মনে হচ্ছে যে এরকম খেলা দেখলে তো মনে ডিপ্রেশনে কেমনে পড়ে, এবং হ্যাঁ শুধুমাত্র ট্রফি না জিতলে আর কি একটু লাগে আর কি। বাট আমার কাছে এটাই মনে হয় যে নতুন ফ্যানরা যে তোমাদের সবচেয়ে ব্যাড লাগে এটাই যে তোমরা লিওনেল মেসিকে লম্বা সময় এনজয় করতে পারো নাই। আমরা যেই সময়টা পাইছি লিওনেল মেসিকে, একদম শুরু থেকে যখন মেসিকে দেখছিলেন, তো তখন তো আমরা যদি বলি যে তথ্য প্রযুক্তি এতটা উন্নত ছিল না, সেই স্মৃতিগুলো কি মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। আমি তো বললাম 2000, আমি এই জন্য পডকাস্টের শুরুতে একটা কথা বলছি যে ইন্টারমিডিয়েটের পর থেকে কিন্তু আমি রেগুলার খেলা দেখাটা শুরু হয়েছে বার্সেলোনার, বিকজ তখন তো ইন্টারনেট এভাবে ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না। তো আমরা খেলা দেখতাম হচ্ছিল, প্রথমে আমার খেলা দেখা শুরু হয়েছে কিন্তু আর্জেন্টিনার ওই টুর্নামেন্ট ভিত্তিক খেলাগুলা। তো ইন্টারমিডিয়েটের পরে যখন আমি বাসা চেঞ্জ করলাম তখন আমার কমন রুমে ছিল টিভি। সো রাতে তখন আর ডিশে খেলা দেখতে প্রবলেম হয় না। সো তখন থেকে আমরা খেলাগুলো দেখতে পারছি। আর 13-14 সাল থেকে তো অ্যাভেলেবেল ইন্টারনেটেই খেলা দেখা যেত, বাট টিভি তো দেখা যায়। এখন তো আরো সহজ হয়ে গেছে, এখন তো ওটিটি গুলাতেও খেলা দেখাচ্ছে, তো এখান থেকে ইজিলি খেলাগুলো দেখতে পারি। আপনার ফ্যামিলি আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে, কিন্তু আশেপাশে তো অনেকে সবসময় বলছে কেন এত পাগলামি, হয়তো কেউ ক্রিটিসাইজও করছে অনেক ক্ষেত্রে যে না আমার ম্যাক্সিমাম আমার ফ্রেন্ডরাই আর কি, ওরা এটা নিয়ে আমার সাথে আমাকে নিয়ে ওরা ভালোই বলে যে আমি অ্যাটলিস্ট ওর জন্য হ্যাঁ মাঝে মধ্যে তো একটু ওরা বুঝতে পারে না যে কি ভাই একটা মানুষের জন্য এত পাগল কেমনে, হ্যাঁ। তো বাট আমার যারা একদম ক্লোজেস্ট বাডিজ ওরা অলওয়েজ মানে আমাকে সাপোর্টই করে, মানে অ্যাটলিস্ট আমার জন্য এইসব ব্যাপারে ওরা খুশিও হয়। মেসির যখন স্পেশাল মুহূর্তগুলো আসে বা কোন একটা পুরস্কার তিনি জেতেন বা তার বার্থডে, ওই দিনগুলো আসলে কিভাবে উদযাপন করেন? আসলে সত্যি বলতে কি আমি ওই যেটা হয় আর কি, ওই প্রোফাইল পিকচার চেঞ্জ করি বার্থডের সাথে সাথে, প্রোফাইল পিকচার চেঞ্জ করা হয় আর কি। আর মেসির কিন্তু মেসির রাশি আর আমার রাশি এবার একই, সো এটা একটু মজা লাগে আর কি চিন্তা করতে আর কি। এটাই আর কি, বার্থডেতে কেক টেক করা হয় বা মানে নিচে গেলে ভালো ফিল হয় আর কি। যখন সোশ্যাল মিডিয়াতে দেখেন কেউ মেসি কিনে একটা বিদ্রূপ মন্তব্য করছে অযথায় এবং ব্যঙ্গ করছে, কত মানুষের সাথে খারাপ ব্যবহার করছি আল্লাহ মালুম জানে, কত ফেসবুকে যে ব্যাটেল হয়েছে এই লিওনেল মেসিকে কেউ খারাপ কথা বলছে, বাজে কমেন্ট করছে, মানে বুকে লাগতো ব্যাপারটা। মানে মানুষ মনে করে যে ভাই ও তো কেউ লাগে না কেন এটা, বাট এইটাই তো ফ্যান্ডমের তো এইটাই মজা, যে ইউ আর ডিফেন্ডিং সামওয়ান। হ্যাঁ, এবং তো আমার মনে আছে যে আপনার এই বাট 2022 এর পরে অনেক কমে গেছে আসলে। 2020 যা হয়েছে 2022 পর্যন্ত আমি বলবো, 2022 এর পরে আর সবাই খালি একটু পেনাল্টি নিয়ে মজা নিছে, বাট তাছাড়া আসলে ওরকম মজা নেওয়ার মতো স্কোপ সে দেয় নাই। সনদ ভাই আমরা শেষ করে দিব, যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই। ধরেন কোন সময় মেসিকে আপনি পেলেন 24 ঘন্টার জন্য, কি কি করবেন? কখনো কি এরকম প্ল্যান করেছেন? I'll just be with him, that's it. I just want to be in that moment, করতে চাই, তার সাথে জানাতে চাই। আমার একটা বুক আছে যেখানে আমি 9 ইয়ার্সে জানি, আমার যদি কোনোদিন সুযোগ হয় আই উইল শো ইট টু হিম, যে লুক দিস ইজ, আই এম শিওর যে কোনো না কোনো একদিন এই অপরচুনিটি আসবে যে তাকে আমরা দেখাতে পারবো। মেসি নিশ্চয়ই অবসর নিবে, সেটা আসলে সবাইকে মানতে হবে। এটা চিন্তা করতে পারি না, এইটা না আসলে মানে এইটা একটা জিনিস, এটা কখনো না ভাবতে, এখন পর্যন্ত সামান্য ভাবি নাই যে আসলে ও যদি এবার ওয়ার্ল্ড কাপ খেলে তো রিটায়ারমেন্টে যাচ্ছে, কিন্তু ক্লাবে আর কতদিন খেলবে এটাও কিন্তু জানি না। কেউ বলে যে আরো 1-2 বছর চালাবে, আবার ও নিজে বলে যে যতক্ষণ আমার মন লাগবে। সো ইটস ভেরি আনসার্টেন, তুমি ভেরি অনেস্ট, এইটা না এখনো ভাবতে চাই না যে মেসি রিটায়ারমেন্টে যাচ্ছে, বাট আই নো যে টাইম উইল কাম। সনেট ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, মানে খুবই একটা ভালো টাইম কাটলো আমাদের, এবং আই থিঙ্ক লিওনেল মেসির এই স্টোরিটা সবার সাথে শেয়ার করতে পারে আমার খুব ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ 71 টিভিকে। এবং সেই সঙ্গে আমরা এটাও প্রত্যাশা করছি যে আপনার সঙ্গে আরো একটা জার্নি হবে যখন আর্জেন্টিনা একটা বিশ্বকাপ জিতবে, মেসির হাতে উঠবে, সেই প্রত্যাশা রাখছি। ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রাখছি। দর্শক, আমরা শুনছিলাম
মেহেদী জামান সনেটের গল্প, কিভাবে একজন ফ্যান থেকে তিনি লিওনেল মেসির টিমের সদস্য হয়ে গেলেন, এরকম হয়তো বা আপনি হতে পারেন। এবং একটা বিষয় এখানে বেশ পরিষ্কার যে যদি আপনার ভালোবাসা থাকে, ডেডিকেশন থাকে, তাহলে কিন্তু স্বপ্ন সত্যি হওয়া সম্ভব। আপনাদের সঙ্গে খেলা যোগের এই বিশেষ পডকাস্টে ছিলাম আমি হাসান সজীব এবং আমার সঙ্গে ছিলেন মেহেদী জামান সনেট।